হ্যালো এসএ পরীক্ষার্থী, আমি হচ্ছে শোভন। আমি হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে, যেটা আমাদের হচ্ছে খুব শীঘ্রই পরীক্ষা, আগামী 13 তারিখ যে পরীক্ষাটি শুরু হচ্ছে যাচ্ছে, সেটি নিয়ে আপনাদের লাস্ট এবং ফাইনাল সাজেশন কিছু প্রোভাইড করতে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং যে পরীক্ষাটি আছে সেটিতে এসএসসি রুটিন অনুযায়ী কোনো প্রকার হচ্ছে গ্যাপ বা কোনো অফ আমাদেরকে দেওয়া হয়নি। দ্যাট মিনস হচ্ছে এত বড় একটা সাবজেক্টের জন্য কেন গ্রফ দেওয়া হয়নি সেটি আমরা জানি না, বাট তবে আমাদের এখন কি করতে হবে, যেহেতু আমাদের হাতে সময় নেই বা সময়টা খুবই কম, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এক রাতের মধ্যে অবশ্যই সেটা শেষ করতে হবে। এখন এক রাতের মধ্যে আসলে শেষ করা যায় কিনা আমি যদিও সম্ভব জানা নাই, তবে আমাদের শেষ এবং চূড়ান্তভাবে প্রস্তুতিটা নিতে হবে। আর সেটা নেওয়ার জন্য আমি কিছু দিক নির্দেশনা দিব, সেটা অবশ্যই তোমরা ফলো করো। আশা করি তোমাদের কিছু কাজে আসবে। আচ্ছা, তো অ্যাসেসর পরীক্ষাতে আছি, আমরা চ্যাপ্টারগুলি আমরা লিখে নিয়েছি। ফার্স্টে দেখো 2, 3, 4, 6, 7, 9। আচ্ছা, এই যে অধ্যায়গুলি আছে, এই অধ্যায়গুলি যেহেতু আমাদের শর্ট সিলেবাস, আমাদের সম্পূর্ণ অধ্যায়গুলি নেই, তোমরা ইতিমধ্যেই অধ্যায় নিয়ে অবগত আছো, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো না। আচ্ছা, সেটার মধ্যে হচ্ছে কি, এই 2, 3, 4, 6, 7, 9 এই অধ্যায়গুলো থেকে তোমাকে 4টা সিকিউ, কয়টি সিকিউ আনসার করতে হবে? 4টা সিকিউ আনসার করতে হবে, অর্থাৎ কি 40 মার্কস। ওকে, এই 40 মার্কস তোমাদের কি করতে হবে? এই মোট 6টি অধ্যায় থেকে 40 মার্কস তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর সর্বশেষ যে অধ্যায়টি আছে সেটি আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি, আমাদের হিসাব বিজ্ঞান যারা কমার্সে যারা আছি তাদের জন্য বিপজ্জনক অধ্যায় হিসেবে আমরা চিহ্নিত করি, ডেঞ্জার অধ্যায়, যেটাকে আমরা ডেঞ্জার অধ্যায় নিয়ে অভিহিত করতে পারি। এখন কেন ডেঞ্জার? বিকজ অফ দেখা যাচ্ছে যে এভরি স্টুডেন্টের মধ্যে সমস্যা হচ্ছে, স্যার আমরা দশম অধ্যায় নিয়ে অনেক কিছু পারি না, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছক মুখস্থ করতে হচ্ছে, বিভিন্ন রকম কিছু করতে হচ্ছে, সেগুলো আমরা কি করতে পারি না, জানি না, বা আমাদের মনে থাকে না। আমাদের এই দশম অধ্যায় থেকেই 20টা মার্কস, অর্থাৎ কি করতে হবে, এই 20 মার্কস যে বিষয়টি আছে সেই 20 মার্কস আমাদের এখান থেকে আসবে। অর্থাৎ তোমার রিটেনের যে 70 মার্কস আছে সেই 40 হচ্ছে 6টি অধ্যায় মিলিয়ে 40, আর এই একটি অধ্যায় যেটাকে আমরা ডেঞ্জার অধ্যায় নামে কি করেছি, চিহ্নিত করেছি, সেই ডেঞ্জার অধ্যায় থেকে কি করতে আমাদেরকে 20 মার্কস নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এই যে 20 মার্কস তোমাদের নিয়ে আসতে হবে, তার জন্য অবশ্যই এফোর্ট দিতে হবে, বেস্ট থেকে বেস্ট এফোর্টটা দিতে হবে। আচ্ছা, কিন্তু এই আমার এই হচ্ছে 40 মার্কসের জন্য মনে রাখতে হবে 20 মার্কস, এটাকে নিয়ে চিন্তা করতে গিয়ে আমার হাতে যে 40 মার্কসটা আছে সেটা আমি ভুলে গেলে চলবে না। সর্বপ্রথম পাস করার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের A+ পেতে হবে। যাদের টার্গেট আমাদের A+ আছে তাদের তো অবশ্যই এই ডেঞ্জার অধ্যায়টা মাস্ট বি দিতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে তোমার যেন এই 40 মার্কস থেকে যেন একটা নাম্বার যেন কাটা না যায়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে অধ্যায়টাকে মনে রাখতে হবে যে শর্ট সিলেবাস যেহেতু আমাদের অধ্যায় কম আছে, এবং সেই কম অধ্যায় থেকেও আমাদের সবগুলি অধ্যায় করে যেতে হবে না। আচ্ছা, আমরা যারা সবগুলি অধ্যায় পারি, যারা পারি তো পারি, যারা না পারি তাদেরও সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই যে 20 মার্কস বা এই যে 10 নাম্বার যেটা আছে, দশম অধ্যায় যেটা আছে সেটা কি করতে হবে, সেটা তো অবশ্যই করতে হবে। পাশাপাশি এই দশম অধ্যায় যাওয়ার আগে, অর্থাৎ পরীক্ষা যখন আমরা আনসার করব, আমরা যখন পরীক্ষায় আনসার করব সেখানে কি করতে হবে, দশম অধ্যায় যাওয়ার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে হাতে সময় রাখতে হবে, 1 আওয়ার। অর্থাৎ তুমি যদি এই 20 মার্কের মধ্যে 20-এ 20 চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে 1 আওয়ার হাতের মধ্যে সময় রাখতে হবে, নয়তোবা তুমি সেই 20 মার্কসটা নাও আসতে পারে। কেন 1 আওয়ার লাগবে? কারণ দেখো, এই অধ্যায়টাকে তোমার মস্তিষ্ককে যত ঠান্ডা রাখতে পারো এবং তুমি যতটা রিল্যাক্সে এই অধ্যায়টা শেষ করবা, পরীক্ষা দিবা, সেক্ষেত্রে তোমার 20 নাম্বারে পাওয়ার কি হতে পারে, পসিবিলিটিটা বাড়তে পারে। সেক্ষেত্রে তুমি 20-এ 20 পাবা। আর নয়তো বা কি হবে, তোমার যদি লাস্ট মোমেন্টে তোমার যদি সময় কম থাকে, সেই ক্ষেত্রে তুমি কি করবা,
দ্রুততার সাথে কি করবা তুমি শেষ করে ফেলবা। এর ফলে দ্রুততা করার ফলে এই অধ্যায়টাতে বা এই অঙ্কটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কি হবে? বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল যে আমাদের যে 6টি অধ্যায় আছে মানে কি 40 মার্ক যে আমি যেটা পাবো সেখান থেকে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে অধ্যায় চিহ্নিত করতে হবে যে অধ্যায়টা দিয়ে আমি আমার মোট সময় কত। দেখো তো মোট সময় হচ্ছে কতক্ষণ? 2.5 আওয়ার। এখন বলতে পারবা যে ভাই 2.5 আওয়ারের মধ্যে আমি যদি 1 ঘন্টা যদি আমি আর্থিক অবস্থা বিমতে নিয়ে ফেলি তাহলে বাকি 1.5 ঘন্টাতে কি আমার বাকিগুলি শেষ করা কি সম্ভব? যেখানে লুকানো আছে কত 50 মার্কস। এই 50 মার্কস তোমাকে কি করতে হবে? এই 50 মার্কস তোমাকে 1.5 আওয়ারের মধ্যে শেষ করতে হবে। এখন এটা কি সম্ভব আসলেই? হ্যাঁ সম্ভব, যদি তুমি কিছু ট্রিক্স অবলম্বন করো, কিছু অধ্যায় যদি তুমি ফিক্সড করে যাও, সেই ক্ষেত্রে তোমার 1.5 আওয়ারের মধ্যে কি করতে পারবা? তুমি 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তুমি সেই 50 মার্কস আনসার করতে পারবা। আচ্ছা সেক্ষেত্রে আমি তোমাকে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে কি বলবো, যে তুমি চতুর্থ অধ্যায়টাকে চুজ করো। কি করবা তুমি? সর্বপ্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে কি করবা তুমি? এই 6টা অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়টাকে চুজ করবা। কারণ আমরা যারা ম্যাথে করেছি, ম্যাথে আমাদের কি হয়, সবচেয়ে রিস্ক ফ্রি যদি আমি অধ্যায়টা বলি সেটা কি? পরিসংখ্যান বলবো না আমরা? আচ্ছা ম্যাথে যদি পরিসংখ্যান সব থেকে রিস্ক ফ্রি হয় তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো যে এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে কি অ্যাকাউন্টিংয়ের জন্য রিস্ক ফ্রি এবং সব থেকে কম সময়ের মধ্যে দ্রুততার সময়ের মধ্যে তোমরা এই অধ্যায়টাকে আনসার করতে পারবে। আচ্ছা তাহলে আমরা এই অধ্যায় থেকে ভাইয়া কত মার্কস কোন পাবো? এই অধ্যায় থেকে মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা সিকিউটা পাবো। প্রত্যেকটা অধ্যায় থেকে কি পাবো? আমরা সিকিউ পাবো। সেক্ষেত্রে আমরা যদি 14 অধ্যায়টাকে ফিক্সড করি, দেখা যাচ্ছে 14 অধ্যায়টা ফিক্সড করলে এই অধ্যায় থেকে আমার একটা সিকিউ আনসার করতে 15 মিনিট সময় লাগবে। কত মিনিট সময় লাগে? 15 মিনিট সময় লাগবে। সেক্ষেত্রে যদি এই অধ্যায় থেকে যদি আমাদের 2টা সিকিউ আসে তাহলে আমাদের 30 মিনিটের মধ্যে কি হবে? সিকিউটা শেষ হয়ে যাবে। আচ্ছা তারপরে 4th অধ্যায়ের পর আমি তোমাকে চিন্তা করব যে তৃতীয় অধ্যায় থেকে আনসার করার জন্য। কি থেকে? তৃতীয় অধ্যায় থেকে আনসার করার জন্য তৃতীয় অধ্যায়ের যে লাভ ক্ষতির অঙ্কটি আছে, কি আছে? যে লাভ ক্ষতির যে অঙ্কটি আছে, আচ্ছা তৃতীয় অধ্যায়ে যে লাভ ক্ষতির যে অঙ্কটি আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা কি করব? ঠিক আছে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কি করব? 4th অধ্যায়টাকে চুজ করলাম যে পরীক্ষা আনসার করার জন্য 40 মার্কসের মধ্যে 4th অধ্যায় ফার্স্টে চুজ করলাম। তারপর হচ্ছে কি তৃতীয় অধ্যায়ে যে লাভ ক্ষতির অঙ্কটি আছে সেখান থেকে তৃতীয় অধ্যায় কি করবো আমরা? লাভ ক্ষতির যদি অঙ্কটি আসে, কি আসবে? লাভ ক্ষতির আশা রাখতেছি যে লাভ ক্ষতির অঙ্কটি অবশ্যই আসবে। সেক্ষেত্রে তোমরা দ্রুততার সাথে লাভ ক্ষতির অঙ্কটি তোমরা অবশ্যই সমাধান করবে। পাশাপাশি এখান থেকে জাবেদা আসে, ঠিক আছে? এই জাবেদাগুলো তোমার অবশ্যই দিবা, যেটা হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি আসে, সেটা তুমি কি করবা? অবশ্যই আনসারটা করবা। এবং তৃতীয় অধ্যায়ের পর হচ্ছে কি নবম অধ্যায়। কি অধ্যায়? নবম অধ্যায়। সেটাও তোমার কি করবা? আনসার করবার। নবম অধ্যায় কি আছে স্যার? রেওয়া মিল আছে। আচ্ছা দেখো এই রেওয়া মিলের মধ্যে হচ্ছে কি এখানে আরো কি লাগে, আমাদের সময়টা কম লাগে। তবে রেওয়া মিলটাকে আমি সবাইকে দিতে বলবো না। কেন বলবো না? কারণ এখানের সবচেয়ে সমস্যা হচ্ছে কি আমাদের এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমরা ডেবিট ক্রেডিট নিয়ে কি করি? গড় মিল লাগিয়ে ফেলি। যেটা ডেবিট ক্রেডিট যদি আমরা না জানি, মনে রাখতে হবে আমার হাতে পাওয়া প্রশ্নটির মধ্যে যদি আমরা ডেবিট ক্রেডিট সম্পর্কে যদি না জানি প্রপারলি, তাহলে সেখান থেকে আমি এই অধ্যায়টা থেকে আনসার করব না। আগে প্রথমে মনে রাখতে হবে যে প্রশ্ন পাওয়ার পরপরই তোমরা অবশ্যই ডেবিট এবং ক্রেডিট যদি প্রত্যেকটা এন্ট্রি যদি তোমার ডেবিট ক্রেডিটটা জানি,
তাহলে অবশ্যই এই অধ্যায়টা শেষ করতে আমার কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। আচ্ছা, তবে রেয়ার মিলটা যেন জানি, অবশ্যই প্রশ্ন পাওয়ার পর কি দেখতে হবে আমাদের, যে প্রত্যেকটা এন্ট্রির জন্য আমি 100% শিওর থাকি যে এটা আমার ডেবিট হবে আর এটা আমার কি হবে, ক্রেডিট হবে। তারপরে আমি কি করব, এটা আনসার করব। এরপর হচ্ছে কি, ষষ্ঠ যে অধ্যায়টা আছে সেখানে আমাদের সাধারণ জাবেদা থাকে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, এই ধরনের কিছুগুলো থাকে। সেটা থেকেও আনসার করতে আমাদের বেশিটা সময় লাগে না। তাহলে আমরা কোন অধ্যায়টাকে স্কিপ করব? আচ্ছা, আমি বলবো যে তোমরা হচ্ছে সপ্তম অধ্যায়টাকে স্কিপ করে যাও যারা পারো। হ্যাঁ, যারা এই বিষয়ে, যারা এই অধ্যায়টাতে অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স আমার যাদের আছে, যে আমি এই অধ্যায়টা পারি, তারা অবশ্যই দিবা। কিন্তু যারা হচ্ছে আমরা স্যার টাইম ম্যানেজ করতে পারি না, মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানের অঙ্কের চাইতে যে আমি অঙ্ক পারি সেটার চাইতে হচ্ছে যে আমি অঙ্ক দিতে পারি সেই দিকটা মনে রাখতে হবে। অঙ্ক পারার চাইতে অঙ্ক দেওয়াটা আরো বেশি কঠিন। কেন কঠিন? হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম সমস্যা হচ্ছে যে টাইম নিয়ে সমস্যা। আবার টাইম ম্যানেজমেন্ট, একটা স্টুডেন্ট তখনই সে পারে না, সে যখন কি হতে পারবে না, যখন সে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, তখন সে পরীক্ষা হলে কি হয়, তার এই প্লাসটা ছুটে যায়। আচ্ছা, তো সপ্তম অধ্যায়টা কি হচ্ছে, আমার বিভিন্ন ছক আঁকতে হচ্ছে, যে বিভিন্ন লেনদেন নিয়ে বিভিন্ন হিসাবের ছক আঁকতে হচ্ছে। এই ছকটা আঁকার জন্য আমার হাতের সময়টা একটু বেশি লাগতেছে, যে অন্য অন্য অধ্যায় চাইতে এই অধ্যায়ের সময়টা বেশি লাগার কারণে আমরা কি করব, এই অধ্যায়টাকে আমরা না দেওয়ার চেষ্টা করব। বাকি হচ্ছে কি আছে, দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি a = l + OE, যে অধ্যায় বা যে হিসাব সমীকরণের যে প্রভাবটা আছে সেটা আমরা হাতে রাখবো। যারা দুর্বল স্টুডেন্ট আছে, যারা আমরা অ্যাকাউন্টিং একটু কম পারি, সেই ক্ষেত্রে কি করতে হবে স্যার? সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই 74টাকে চুজ করবা। সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে তৃতীয় অধ্যায়টাকে চুজ করবা, আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়টাকে চুজ করবা। দ্বিতীয় অধ্যায়টাকেও, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের শুরু, তো এই অধ্যায় থেকে আমাদের অনেক সহজ প্রশ্ন করা হয়, আর এদের থেকে আনসার করা খুব সহজ, কিন্তু তুলনামূলক একটু সময়টা বেশি লাগে। কি লাগে? একটু সময়টা বেশি লাগে। আচ্ছা, তো আমাদের হচ্ছে ফার্স্টে কি হলো, অধ্যায় সিলেক্ট করাটা শুরু হয়ে গেল, বা অধ্যায় সিলেক্ট আমরা করে ফেললাম। মনে রাখতে হবে যেহেতু আমাদের সময়টা কি মাত্র একটা রাত, ঠিক আছে, সেই এক রাতের মধ্যে আমাদের সমস্ত অ্যাকাউন্টিংটা শেষ করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল তোমাদের হাতে সময় নাই, তো আমরা এই প্ল্যান, যে দিক প্ল্যান, মনে রাখতে হবে যে কিছু ট্রিক্স ছাড়া কেউ সফল হতে পারে না। হার্ডওয়ার্কিং তো আছেই, পাশাপাশি ট্রিক্স অবলম্বন করতে হবে, যে শর্টকাট রাস্তা বা সহজ পদ্ধতি আমাদের কী করতে হবে, অবশ্যই অবলম্বন করতে হবে। সেই অবলম্বন করার পর আমরা কী করবো, অধ্যায় চুজ করার পর সেই অধ্যায় অনুযায়ী আমরা কাজ করতে বসে যাব। মনে রাখতে হবে ভাইরা যে এসএসসি পরীক্ষার আমাদের কিন্তু আর টাইমটা কম। সেক্ষেত্রে হচ্ছে কি, একটা রাতকে তুমি যত বেশি এফোর্ট দিয়ে কাজ করবা, যে এক রাতে আমরা যত বেশি এফোর্টটা দিবা, তত বেশি তোমার জন্য A+ আসার সম্ভাবনা কি হবে, বাড়বে। কিন্তু যদি তুমি ভাবো যে না আমি আর পারছি না, যদি তুমি ভাবো যে না আমি আর পারবো না, করতে পারবো না, এক রাত না ঘুমালে কারোর কোনোদিন সমস্যা হয় না। কিন্তু আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আমাদের যে A+ পাওয়ার যে স্বপ্নটা, সেটা কি হয়ে যাবে, স্বপ্নই থেকে যাবে। সেটা ঘুমের মধ্যে তুমি স্বপ্ন দেখবা, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবে রূপ নিবে না। কারণ অ্যাকাউন্টিংয়ের মতো একটা সাবজেক্টে তুমি যদি হেলাফেলা করো, তাহলে কি হবে, তোমাদের অ্যাকাউন্টিংয়ের মতো সাবজেক্টে যদি হেলাফেলা করো, তাহলে তোমরা A+ থেকে হারিয়ে যাবা। আর অবশ্যই মনে রাখতে হবে যে আমার যে কমার্সের যে 3টা বিষয় আছে, অ্যাকাউন্টিং, ফিনান্স আর হচ্ছে ব্যবসা উদ্যোগ, সেটাতে অবশ্যই A+ পেতে হবে। 3টা বিষয় A+ পাওয়া তুলনামূলক ম্যাথের চাইতে কি অধিকতর সহজ। আচ্ছা, ফার্স্টে দেখো আমি একটা কি করেছি, ছবি রেডি করেছি, যেটা হচ্ছে কি আমাকে জার্নাল বলতে পারি। কি বলতে পারি? জার্নাল বলতে পারি। আচ্ছা, আমরা সব কিছু কি করব, এক রাত কি করব স্যার, কি করা যায়, প্রথমটা হচ্ছে কি করা যায়, সেই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। দেখো এখানে কি করা আছে স্যার, এখানে একটা জাবেদার কিছু লিস্ট দেওয়া আছে, যেগুলো হচ্ছে যে জার্নাল। এই জার্নাল হচ্ছে কি হিসাব বিজ্ঞানের ভিত্তি,
এই জার্নাল পারলে স্যার আমি পরীক্ষা হলে এই জার্নাল পারলে আমি কি পারবো, সকল অঙ্কের সমাধান করতে পারবো। দেখো প্রথমে কি লেখা আছে স্যার, আমাদের এখানে যে জার্নালগুলো আমরা যে ফিক্সড করেছি, আশা করছি এই জার্নালগুলির বাইরে আমাদের আর জার্নালগুলি থাকবে না। প্রথমে জার্নালটা কি করেছি আমরা, নগদ 5 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। কি করলেন, নগদ 5 লক্ষ টাকা। আমি আবার পড়তেছি, দেখো নগদ 5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার কি করলেন, যন্ত্রপাতি নিয়ে ব্যবসাটা আরম্ভ করলেন। এক্ষেত্রে হচ্ছে কি করতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আচ্ছা একটু জুম করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য জুম করে দিচ্ছি। আচ্ছা আমি আবার বলতেছি, ভালো করে দেখো তোমরা, নগদ 5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসাটাকে আরম্ভ করলেন। আচ্ছা এই নগদটা দেখো, নগদটা কে এনেছে, মালিক এনেছে। আচ্ছা যন্ত্রপাতি কে এনেছে, মালিক এনেছে। আচ্ছা প্রথমে দেখো স্যার, ব্যবসায় আমাদের কি এসেছে, প্রথমে নগদ এসেছে। কি এসেছে, নগদ এসেছে। নগদ এসে কি হবে, ডেবিট। কেন ডেবিট হবে, কারণ আমার ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। তারপরে কি এসেছে, 2 লক্ষ টাকার যন্ত্রপাতি এসেছে। কি এসেছে, 2 লক্ষ টাকার যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি কি আমার জন্য, যন্ত্রপাতি কারবারের জন্য সম্পদ। আর এই দুইটাকে কে এনেছে, মালিক এনেছে। আর মালিক যেটা আনবে সেটা কি হবে, মূলধন হিসাব। কি হবে, মূলধন হিসাব, ক্রেডিট। কারণ কি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে, এবং সেটা আমরা লিখবো। আচ্ছা এখন হচ্ছে কি স্যার, টাকার যে পরিমাণটা সেটা নিয়ে আমরা কি করি, গন্ডগোল করে ফেলি। যে নগদ কত টাকা আসছে স্যার, 5 লক্ষ টাকা। আচ্ছা যন্ত্রপাতি কত টাকা কিনেছি আমরা, 2 লক্ষ টাকা। কে কিনেছে, মালিক কিনেছে। নট আমরা কিন্তু কিনি নাই, কে কিনেছে, মালিক কিনেছে। তো 5 আর 2 কত হলো, 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকার কাজটা কে করেছে, মালিক করেছে। মনে রাখতে হবে, মালিক কারবারের জন্য যা নিয়ে আসবে তা হচ্ছে কি আমার মূলধন হবে, আর মালিক যা নিয়ে যাবে তা হচ্ছে আমার কি হবে, উত্তোলন হিসাবে আমার ব্যবসায় বা আমার হিসাবের বইতে লিপিবদ্ধ হবে। আচ্ছা তারপরে যে এন্ট্রিটা আছে সেটা কি আছে, যে দেখো তোমরা একটু অবশ্যই বইটা নিয়ে বসবা, ঠিক আছে, আর খাতা কলম নিয়ে বসবা পড়ার সময়। 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, সেটা তোমরা অবশ্যই জানো যে আসবাবপত্র কি আমার জন্য সম্পদ। কি সম্পদ। তো কত টাকা আসবাবপত্র আসছে, 20,000 টাকা আসবাবপত্র আসছে। তো আসবাবপত্র কি আসছে কারবারে, আসবাবপত্র আসছে। আর আসবাবপত্র কিনতে গিয়ে আমার কি চলে গেছে, নগদ চলে গেছে। নিজেকে জিজ্ঞেস করবা যে কি আসছে আর কি চলে গেছে, তাহলে কি বাবা, অবশ্যই তোমাদের জার্নালের যে লেনদেনের যে কারণটি তোমরা অবশ্যই নিজেরা খুঁজে পাবা। পরীক্ষার সময় প্রশ্নকে তোমরা জিজ্ঞেস করবা যে প্রশ্নের মধ্যে যে কি লেখা আছে, আসবাবপত্র ক্রয় করা হলো। আচ্ছা তাহলে আমি কি কিনেছি, আসবাবপত্র কিনেছি। কি এসেছে কারবারে আমার জন্য, কি এসেছে, সম্পদ এসেছে। আর কি চলে গেছে, নগদ চলে গেছে। আচ্ছা কত টাকা, 20,000 আর কি 20,000। আচ্ছা দেখো আসবাবপত্র আমার জন্য কি সম্পদ, নগদ কি সম্পদ, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। স্যার তারপর কি আছে দেখো, প্রজ্ঞার কাছ থেকে নগদে পণ্য ক্রয় 70,000 টাকা, বাকিতে ক্রয় 20,000 টাকা। মনে রাখতে হবে আমরা হিসাব বিজ্ঞানে কি শিখেছি, যে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে, কোনো ব্যক্তির নাম দেওয়া থাকলে সেখানে কি আসবে, সেটা অবশ্যই ধারে ক্রয় নামে অভিহিত করা হবে, বা ধারে বিক্রয় নামে কি করা হবে, অভিহিত করা হবে। কিন্তু এখানে দেখো লেখা আছে নগদে। কি লেখা আছে, নগদে। যদি এই টাইপের লেনদেনে যদি নগদ কথাটা লেখা থাকে, সেক্ষেত্রে নামটা বিবেচ্য হিসাবে হবে বা বিবেচ্য করা হবে না। আচ্ছা তাহলে আমরা নগদে কি পেয়েছি, আমরা 70,000 টাকা কি পেয়েছি, পণ্য পেয়েছি। আর বাকিতে ক্রয় করেছি কত টাকার, 20,000 টাকা।
আমরা আমরা কি জানতাম যে কোনো ব্যক্তির বা কোনো ক্রেতা বা বিক্রেতার নাম দেওয়া থাকলে সেক্ষেত্রে হচ্ছে ধারে ক্রয় বা ধারে বিক্রয় নামে অভিহিত করা হবে, কিন্তু সেই লাইনের মধ্যে যদি তোমার নগদ কথাটা লেখা থাকে, কি থাকে, নগদ কথা যদি লেখা থাকে সেই ক্ষেত্রে ধারে বিক্রয় বা ক্রয় হিসেবে বিবেচ্য হবে না। কিন্তু লাইনের শেষে শেষে কি দেওয়া আছে, বাকিতে ক্রয় দেওয়া আছে। আচ্ছা আচ্ছা তাহলে এখন শুরু করি। কত তারিখ স্যার? 3 তারিখ। দেখো আমরা কি ক্রয় করেছি, পণ্য ক্রয় করেছি। আচ্ছা, ক্রয় হিসাব, আমরা কি কিনেছি, পণ্য কিনেছি। মনে রাখতে হবে ব্যবসার জন্য যা কিনবো সম্পদ ছাড়া বাকি সব হচ্ছে কি ক্রয় হিসাবে লিখে দিব, ঠিক আছে? তো এখানে দেখো পণ্য ক্রয় 70,000 আর 20,000। দেখো নগদে দিয়েছি কত টাকা, 70,000, আর দিনে কত টাকা, 20,000, কিন্তু টোটাল আমরা কত টাকা কিনেছি, 70 আর 20 যোগ করো, কত হবে, 90,000। কত হবে, 90,000। আচ্ছা, তাহলে আমরা মোট পণ্য কত টাকার পণ্য কিনেছি, 90,000। 90,000 পণ্য কিনতে গিয়ে আমরা কত টাকা দিয়েছি, 90,000 পণ্য কিনতে গিয়ে আমরা কি করেছি, 90,000 টাকার পণ্য কিনতে গিয়ে আমরা 70,000 টাকা প্রদান করেছে, অর্থাৎ আমার ব্যবসা হতে কি চলে গিয়েছে, 70,000 টাকা ক্যাশ চলে গিয়েছে, ক্যাশ বা নগদ টাকা চলে গেছে। আর আমরা দিব কত, এখনো আমাদের থেকে কত টাকা পাওনা আছে, 20,000 টাকা পাওনা আছে। কে পাওনা আছে, পাওনাদার পাওনা আছে। তাহলে আমরা কি করব, পাওনাদার হিসাব ক্রেডিট। কত হলো, 20,000। মনে রাখতে হবে স্যার, ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ উভয় সর্বদা সমান রাখতে হবে। দেখো 70 আর 20 মিলে কত হয়, 90, আর এখানে কত আছে ডেবিটে, 90। তারপরে কি লেখা আছে, বিনামূল্যে ভোক্তাদের পণ্য বিতরণ। কি লেখা আছে, বিনামূল্যে ভোক্তাদের পণ্য বিতরণ করা হলো 5,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, বিনামূল্যে যে ভোক্তাদের পণ্য বিতরণ করা হয়েছে, কি বিতরণ করা হয়েছে স্যার, পণ্য বিতরণ করা হয়েছে। আচ্ছা, পণ্য মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের প্রশ্নের মধ্যে স্যার যেদিকে আমরা পণ্য কথাটা লেখা দেখব সেদিকে আমরা ক্রয় কথাটাকে নিয়ে আসব। কি নিয়ে আসব, ক্রয় কথাটাকে নিয়ে আসব। আচ্ছা, যেহেতু দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, এটা একটা কি হবে স্যার, দেখো তো এটা আমাদের বিজ্ঞাপন হিসেবে আসবে। কিসে হিসেবে আসবে, বিজ্ঞাপন। মনে রাখতে হবে যে কাউকে লিফলেট দেওয়া, দেখো মনে রাখতে হবে যে কাউকে কোনো কিছু দুনিয়াতে কেউ কাউকে ফ্রিতে কেউ কিছু দেয় না। কখন দেয়, নিজের প্রমোশনের জন্য। কি দেয়, নিজের প্রমোশনের জন্য, অর্থাৎ পণ্যটাকে চেনার জন্য। ভোক্তারা যখন পণ্যটাকে চেনার জন্য কি করা হয়, বিনামূল্যে পণ্য বিতরণটা করা হয়ে থাকে। আচ্ছা, তো এই পণ্য বিতরণ কে করেছে, আচ্ছা আমার কোম্পানি পণ্য বিতরণ করেছে বিনামূল্যে। কি মূল্যে, বিনামূল্যে। তাই দেখো পণ্য বিতরণ করা মানে কি, আমার একটা বিজ্ঞাপনের অংশ। বিজ্ঞাপন কি হবে, ডেবিট হিসেবে আসবে। বিজ্ঞাপন ডেবিট, কত টাকা, 5,000 টাকা। আচ্ছা, এই বিজ্ঞাপন করতে গিয়ে আমার কি কমেছে, দেখো আমি কি বিজ্ঞাপনটাকে টাকা দিয়ে করেছি নাকি পণ্য দিয়ে করেছি, বিজ্ঞাপনটা আমি কি দিয়ে করেছি চিন্তা করো তো। বিজ্ঞাপন করতে গিয়ে আমার কি চলে গেছে, নগদ চলে গেছে। কি চলে গেছে, নগদ যায়, সরি নগদ টাকা আমাদের যায়নি, আমাদের কি চলে গেছে, আমাদের ব্যবসা হতে পণ্য চলে গিয়েছে। কি চলে গিয়েছে, পণ্য চলে গিয়েছে। তাহলে এখানে কি আসবে, পণ্য মানে কি কি বলেছে আমি, যে পণ্য যেদিকে দেখবো সেদিকে কি লিখবো, ক্রয় লিখবো। ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ কি আমাদের পণ্য চলে যাওয়া মানে কি, পণ্য কারবার হতে কমে যাওয়া। পণ্য কি হওয়া, কারবার হতে কমে যাওয়া। ক্রয় হিসাব ক্রেডিট লিখেছি। তারপর এখানে দেখো সবকিছু নিয়ে আমরা
আমরা আলোচনা করবো না। আমরা দেখো যে মেনগুলো অধ্যায়গুলো, আমার যে মেন যে লেনদেনগুলো দরকার, যেগুলো বুঝতে সমস্যা হয়, সেগুলো নিয়ে করবো, আমরা আলোচনা করবো এখানে। ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে এবং ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন করা হলো। ব্যাংক আমার জন্য কি সম্পদ হিসেবে অভিহিত করা হবে। আচ্ছা দেখো তো, আমরা প্রথমে কার প্রয়োজনে টাকাটা উত্তোলন করেছি স্যার? কার প্রয়োজনে? অফিসের প্রয়োজনে। কার প্রয়োজনে? অফিসের প্রয়োজনে টাকাটা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ আমার কারবার বা আমার হিসাব বা আমার হচ্ছে কি অফিস বা আমার কারবারের জন্য কি করেছি আমি? 3,000 টাকা উত্তোলন করা হয়েছে। যদি কারবারের জন্য আমি 3,000 টাকা উত্তোলন করিস, তাহলে আমার কারবারে কি এসেছে? আমার কারবারে দেখো কি আসছে, আমার কারবারে হচ্ছে নগদ আসছে। কি আসছে স্যার? আমার কারবারে হচ্ছে নগদান আসছে। কত টাকা? 3,000 টাকা, বা আমি সেটাকে 3K লিখলাম, ঠিক আছে, একটু ট্রিক্স করে লিখলাম বা একটু ইউনিক ভাবে লিখলাম। আচ্ছা, তারপরে আমার দেখো আরেকজন কে নিয়েছে 3,000 টাকা, তো আমি আমার কারবারের জন্য নিয়ে এসেছি, তাহলে আরেকজন কে নিয়েছে? আরেকজন হচ্ছে ব্যক্তিগত। এখানে ব্যক্তিটা কে? মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের কারবারের কোনো তো জীবন নেই, কারণ ব্যবসায়ের তো জীবন নেই। কার জীবন আছে? মালিকের জীবন আছে। তো মালিকের কি আছে? মালিক হচ্ছে এখানে একজন কি ব্যক্তি। সেই ব্যক্তিগত কি আসবে? ব্যক্তিগত প্রয়োজনে, মানে কি এখানে কে আসছে? ব্যক্তি হিসেবে কে আসতেছে? এখানে ব্যক্তি হিসাবে মালিক আসবে। মালিক। এখন স্যার মালিক যা নিয়ে যায় তা কি? উত্তোলন। মালিক যা দেয় তা কি? মূলধন। আচ্ছা, এখন এই দুইটা কোথা হতে নেওয়া হয়েছে? এই দুইটা হচ্ছে আমার ব্যাংক হতে নেওয়া হয়েছে। কি হতে নেওয়া হয়েছে? ব্যাংক হতে নেওয়া হয়েছে। ব্যাংক কি? সম্পদ। সম্পদ কমে গেলে কি হবে? ক্রেডিট। কত টাকা? 4K বা 4,000 টাকা। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তারপরে দেখো স্টেপলার ও গড়ি ক্রয়, বাকিতে স্টেপলার ও গড়ি ক্রয়, যেগুলোকে আমরা হচ্ছে কি অফিস সরঞ্জাম লিখে দিতে পারি। আচ্ছা, যেগুলো আমরা কি করতে পারি? অফিস সরঞ্জাম নামে অভিহিত করতে পারি। তারপর হচ্ছে বেতন দেওয়া হলো। তারপর হচ্ছে কি ব্যক্তিগত ব্যাপারের জন্য পণ্য উত্তোলন। আচ্ছা, ব্যক্তিগত তহবিল হতে মালিকের ছেলের বেতন প্রদান, সেটা কি নয়? আমার লেনদেন নয়। নিম্নমানের পণ্য ফেরত দেওয়া হলো। নিম্নমানের পণ্য ফেরত দেওয়া হলো। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে তুমি কি করেছো? তুমি পণ্য ফেরত দিয়েছো। তুমি কি করেছো? পণ্য ফেরত দিয়েছো, যেটা কি বলতে পারি আমরা? দেখো, ক্রয় ফেরত, ক্রয় করলে কি হয়? ডেবিট হয়। আর ক্রয় ফেরত করলে কি হয়? ক্রেডিট হয়। কি হয়? ক্রয়ের অপোজিটটা কি হবে? ক্রয় ফেরত নামে অভিহিত করা হবে, যেটা হচ্ছে ক্রেডিট। এখন দেখো, ক্রয় ফেরত তো ক্রেডিট, আমি বুঝলাম যে ক্রয়ের অপোজিট কি হবে? ক্রেডিট হবে। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত কি হবে? আমার ক্রেডিট হবে। আচ্ছা, তাহলে এখানে ডেবিট পক্ষটা কি হবে? মনে রাখতে হবে যে আমরা যখন বাকিতে ক্রয় করব এবং বাকিতে যখন আমরা কি করতে পারবো? বিক্রয় করব। বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয়ের ফলে আমরা পণ্যটাকে ফেরত দিতে এবং ফেরত আনতে পারবো। দেখো, আমরা যখন কোনো দোকানে যাই, দোকানে আমরা কি দেখি স্যার? যে যে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, বা বিক্রিত পণ্য কি হয় না? ফেরত নেওয়া হয় না। সেক্ষেত্রে নগদে লেনদেন করার ফলে, অর্থাৎ আমরা যে লেনদেনটি নগদে করব, সেটি আমার কি আসবে না? হিসাব বইতে ফেরত দেওয়া বা ফেরত নেওয়া যাবে না। অর্থাৎ আমরা যখন বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয় করব, সেক্ষেত্রে কি হবে? পণ্যটাকে ফেরত দেওয়া যাবে। তাহলে কি আসবে এখানে? বাকিতে ক্রয় মানে কি? পাওনাদার। কি আসবে? পাওনাদার। ক্রেডিট। ঠিক আছে, সরি, পাওনাদার এখানে কমে গিয়েছে। কি হয়েছে? পাওনাদার এখানে কি হচ্ছে? কমে গিয়েছে। ডেবিট। কারণ দায় কমলে কি হয়? ডেবিট হয়। কি হয়? ডেবিট হয়। এরপর হচ্ছে কি আমরা কোথায় ছিলাম স্যার? আমরা তো জীবন বীমা প্রিমিয়ামে ছিলাম। কার জীবন আছে? মালিকের জীবন আছে। এখন মালিকের জন্য যা আমরা দিব, অর্থাৎ কি 21 নম্বরে কি আসবে? মালিকের জন্য যাই করব সেটা কি করব? উত্তোলন নামে অভিহিত করব। উত্তোলন হিসাবে কি আসবে? ডেবিট। আর কি দিয়েছো তুমি? কারবার হতে নগদ দিয়েছো স্যার। কি দিয়েছি?
নগদ দিয়েছে, তার মানে কি নগদান কি আসবে? ক্রেডিট। ব্যাংক কত তুলনা আমরা জানি আয়কর প্রধান, সেটা আমরা জানি। দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জার্নালটা হচ্ছে সেটা হচ্ছে কি কুরিন ধার্য করা হলো। কি করা হলো? কুরিন ধার্য করা হলো। স্যার কুরিন কি? আমরা যখন দশম অধ্যায়ে যাই 90+ স্টুডেন্টের মধ্যে সমস্যা এটাই হয় যে কুরিনটা আমরা বুঝি না। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে কি করব, কুরিনটা নিয়ে আগে আমরা একটু আলোচনা করব, এরপর আমরা দশম অধ্যায়ে একটা অঙ্ক নিয়ে যাবো বা চতুর্থতে যাব। ঠিক আছে, আমরা সবার হচ্ছে কি করি না, কুরিনটা জিনিসটা বুঝি না। স্যার কুরিনটা কি? কুরিন হচ্ছে আমার জন্য ব্যয়। কি ব্যয়? আচ্ছা, আমরা যারা ব্যবসায় করি বা আমরা যারা ব্যবসায় যারা হচ্ছে মালিক পক্ষ, আমরা ফিনান্সে জানি যে ব্যবসায় কি আছে, সর্বদা ঝুঁকি বিদ্যমান। অর্থাৎ কি ব্যবসার সাথে ঝুঁকিটা কি হবে, অতপ্রতভাবে জড়িত আছে। কি আছে? অতপ্রতভাবে জড়িত আছে। ঝুঁকি নিয়ে ব্যবসায়ীকে কি করতে হয়? কাজ করতে হয়। আচ্ছা, যেহেতু ঝুঁকি নিয়ে ব্যবসায়িক কাজ করতে হয়, সেহেতু আগে থেকে ঝুঁকিটাকে নিরূপণ করতে হয়। অর্থাৎ আমার কি কি ব্যবসায় চলমান সময়ে কি কি ব্যবসায় ঝুঁকি হতে পারে সেখান থেকে আগাম সচেতন থাকতে হয়। এই ঝুঁকিটা কি স্যার? এই ঝুঁকিটা হচ্ছে আমার দেনাদারের ঝুঁকি। কিসের ঝুঁকি? দেনাদারের ঝুঁকি। দেনাদার কারা? যাদের কাছে আমি বাকিতে পণ্য বিক্রয় করেছি। কি করেছি? বাকিতে পণ্য বিক্রয় করেছি। মনে রাখতে হবে ব্যবসায় চলমানকালে বাকিতে পণ্য ক্রয় এবং বিক্রয় করতে হবে। একটা ছোট দোকানের চাইতে একটা চায়ের দোকান থেকে শুরু করে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল, তারাও কি করে? বাকিতে পণ্য ক্রয় এবং বিক্রয় করে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ব্যবসায় সবসময় আমরা মনে রাখি বা হিসাবে রাখতে হয় যে সকল দেনাদার, আমি আবার বলতেছি তোমরা শুনো একটু মনোযোগ দিয়ে, যে সকল দেনাদার কি হবে না? সকল দেনাদারের টাকা আদায়যোগ্য হবে না। কি হবে না? সকল দেনাদার টাকা কি হবে না? সকল দেনাদার টাকা আদায়যোগ্য হবে না। আচ্ছা, যে সকল দেনাদারের টাকা আদায়যোগ্য হবে না সেই সকল দেনাদারের টাকাকে আমরা কুরিন, কি স্যার? কুরিন নামে অভিহিত করব। কি করব? কুরিন নামে অভিহিত করব। অর্থাৎ কি হচ্ছে, দেনাদারের যত টাকা আমরা পাবো না, দেনাদারের যত টাকা আমরা পাবো না সেটাকে আমরা কুরিন নামে অভিহিত করব। এরপর হচ্ছে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝে দিচ্ছি, সেটা হচ্ছে কি কুরিন সঞ্চিতি। কি কুরিন সঞ্চিতি? দেখো, যেহেতু বাকিতে পণ্য বিক্রয় আমার করতে হবে, সেক্ষেত্রে আমরা কি জানি ব্যবসায়ীরা, যে সকল দেনাদার টাকা আদায়যোগ্য নয়। সেক্ষেত্রে কি হবে, আমার একটা ব্যবসায়ের হিসাবকালের মধ্যে যে কোনো সময় কি হবে, আমার একটা কুরিন সৃষ্টি হবে। এই কুরিন মানে কি, আমার ব্যয় বা ক্ষতি। এই ব্যয় বা ক্ষতিকে আগে থেকে নিরূপণ বা দূর করার জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করি। কি ক্রিয়েট করি? আমরা একটা হচ্ছে কি করি, ফান্ড ক্রিয়েট করি, যেটাকে বাংলা কি বলে? সঞ্চিতি বলে। কি বলে? সঞ্চিতি বলে। আচ্ছা, এই সঞ্চিতি, এই ফান্ড যেটা আমরা হচ্ছে পূর্বে থেকে, অর্থাৎ কি আগে থেকে ক্ষতি হবে জেনে, ক্ষতি হওয়ার আশঙ্কা জেনে আমরা কি করেছি, আমরা একটা ফান্ড ক্রিয়েট করে রেখেছি, যেখান থেকে আমরা কি করব, যেখান থেকে অর্থ দিয়ে আমার সেই ক্ষতিটাকে দূর করব। কি করব? দূর করব। আচ্ছা, ধরা যাক আমার একটা শখের কিছু জিনিস, ধরা যাক একজন ব্যক্তির সবচাইতে ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় বস্তুটা কি হতে পারে বর্তমান সময়ে? আমাদের হাতে থাকা স্মার্টফোনটি। কি হতে পারে? আমাদের হাতে থাকা স্মার্টফোনটি। ধরা যাক কোনো কারণে সেই স্মার্টফোনটি চুরি হয়ে গেল। কি হয়ে গেল? চুরি হয়ে গেল। আচ্ছা, চুরি হওয়ার জন্য দেখো স্মার্টফোন ছাড়া কি মানুষের জীবন একেবারে অচল, বা ফোন ছাড়া আমরা কি হতে পারবো না, চলাচল করতে পারবো না। সেই ফোনটি যখন হঠাৎ করে চুরি হয়ে গেল, সেই ফোনটি কি হলো, আমাদের একটা ব্যবসায় বা আমার নিজের জীবনে কি হলো, একটা ক্ষতি সাধিত হলো। ধরা যাক
ফোনের দাম হচ্ছে কত টাকা? 20,000 টাকা। কত টাকা? আমার 20,000 টাকার মূল্যে একটি ফোন চুরি হয়ে গেল। এখন আমার তো ফোন তো আমার লাগবেই, কারণ আমি কি করতে পারবো না, ফোন ছাড়া আমি চলতে পারবো না। এখন বর্তমানে যে ক্ষতিটা হয়েছে, তৎক্ষণাৎ যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটাকে আমাকে কি করে পরিশোধ করতে হবে? নগদ অর্থ দ্বারা পরিশোধ করতে হবে। কিন্তু ভবিষ্যতে ফোন চুরি হতে পারে বা ফোন নষ্ট হয়ে যেতে পারে, এই আশঙ্কা করে যদি আমরা পূর্বে থেকে যদি একটা ফান্ড ক্রিয়েট করে রাখি, ধরা যাক আমরা যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি, যে অ্যাকাউন্টের নামটা কি হবে? শুধুমাত্র আমার ফোনের জন্য হবে। কিসের জন্য হবে? আমার ফোনের জন্য হবে। যে অ্যাকাউন্টটা কি হবে? শুধুমাত্র ফোনের জন্য, নট ফর মি। এটা আমি আমার ইউজের, আমি আমার ব্যবহার করার জন্য কি করবো না, এই অ্যাকাউন্টটা করব না। অর্থাৎ ভবিষ্যতে আমার ফোন চুরি হতে পারে, বা ফোন নষ্ট হতে পারে, বা ফোন যে কোনো কিছু হতে পারে, সেটা জেনে বা সেটাকে মনে রেখে কি করবো, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করব। সেই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ যেদিন আমার ফোনটা নষ্ট হয়ে যাবে বা চুরি হয়ে যাবে বা যে কোনো ক্ষতি হবে, সেদিন আমার যে পূর্বে করার যে সঞ্চিতি, সেই সঞ্চিতি থেকে আমরা সেই টাকাটা রিকভারি করতে পারবো। কিন্তু আমার যদি পূর্বে থেকে কোনো প্রকার সঞ্চিতি করা না থাকে, সেক্ষেত্রে আমরা কী পাবো? আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। ঠিক আছে? ঠিক হচ্ছে কি একইভাবে কুরিন যে কাজটা আছে, কুরিন হচ্ছে কি ব্যয়, সেই ব্যয় বা ক্ষতিটাকে নিরূপণ করার জন্য আমরা পূর্বে থেকে একটা ফান্ড ক্রিয়েট করি। সেই ফান্ডের টাকা কি করি আমরা? সেই ফান্ডের টাকাটা আমাদের নিজেদের ব্যবসার মালিকের ইউজ করার জন্য না, সেটা হচ্ছে কি করার জন্য? সেটা হচ্ছে কুরিনের যে ক্ষতিটাকে দূর করার জন্য। আচ্ছা, কুরিনের ক্ষতিটাকে দূর করার জন্য আমরা কি করি স্যার? ফান্ড ক্রিয়েট করি। এই ফান্ডের থেকে অর্থ কি করি আমরা? কুরিনের টাকা পরিশোধ করে থাকি। তাহলে এখানে আমার কি লেখা আছে? কুরিন ধার্য করা হলো 1500 টাকা। তাহলে আমরা কি লিখবো? কুরিন ব্যয়, যেহেতু এটা আমার কি হবে? ডেবিট পক্ষ। কুরিন হিসাব কি হবে? ডেবিট। কুরিন হিসাব ডেবিট। আর কুরিনটা আমার, এই ব্যয়টা কিসের জন্য বা কার জন্য সৃষ্টি হয়? এই ব্যয়টা আমার দেনাদারের অর্থ না পাওয়ার থেকে সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? দেনাদারের অর্থ না পাওয়ার থেকে সৃষ্টি হয়। অর্থাৎ দেনাদার হিসাব কি হবে? ক্রেডিট। আচ্ছা, কমিশন অনাদায়ী হলো, অর্থাৎ কি কমিশন, দেখো কমিশন আমার জন্য কি? কমিশন আমার জন্য হচ্ছে আয় হিসাব। কি হিসাব? আয় হিসাব। অর্থাৎ কমিশন যদি আয় হয়, তো আমরা সেটাকে আয় আমরা লিখে ফেলি কমিশন, কমিশন আয় হিসাব। কমিশন আয় হিসাব কি? ক্রেডিট। যেটা আমার জন্য এটা কি? আয়। আচ্ছা, আর এই কমিশনটা যেহেতু অনাদায়ী আছে, মানে কি আমি এখনো আদায় করিনি। কি স্যার? আমি এখনো আদায় করিনি। মনে রাখতে হবে যে সম্পদ অনাদায়ী থাকলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কুরিন হিসাবে লিপিবদ্ধ হবে। কিন্তু সম্পদ ছাড়া ভাড়া, তারপর হচ্ছে সুদ, তারপর হচ্ছে কি কমিশন, এইগুলি অনাদায়ী থাকলে আমার কি হবে? প্রাপ্য হিসাবে যাবে। কি যাবে? প্রাপ্য হিসাবে যাবে। আচ্ছা, ইতিমধ্যে আমরা কি করেছি? আমরা জাবেদার কাজগুলি শেষ করেছি। আচ্ছা, মনে রাখতে হবে যে এখন আমরা যে জাবেদাগুলি করেছি, সেখান থেকে আমরা আগামী 13 তারিখের পরীক্ষায় অবশ্যই কিছু না কিছু কমন আমরা পাবো। আমরা আশা রাখতেছি যে খুব শিওরলি 80% কমনও আমার মিলতে পারে এই জাবেদাগুলির মধ্যে। আচ্ছা স্যার, আমরা এখন কি করব? প্রথমত হচ্ছে যে আমরা হিসাব বিজ্ঞানের কি করলে শর্টকাট ভাবে আমরা সাজেশন পাবো। শর্টকাট ভাবে যদি আমি তোমাদেরকে বলি যে যেখান থেকে করলে তুমি 100% কমন পাবা, সেটা হচ্ছে কি? তোমার এই মেইন বইয়ের অঙ্ক। কিসের অঙ্ক? অর্থাৎ তুমি যে সকল অধ্যায়গুলি সিলেক্ট করবা, সেই সকল অধ্যায়ের মেইন বইয়ের সৃজনশীল কি করবা? মেইন বইয়ের সৃজনশীল প্লাস উদাহরণ। সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে হিসাব বিজ্ঞানের তোমার যে বোর্ড বইটি আছে, কি বই? যে বোর্ড বইটি আছে, সেই বোর্ড বইয়ের
অল সৃজনশীল শেষ করে যাওয়া। কারণ হিসাব বিজ্ঞানের যে প্রশ্ন হয় বা হিসাব বিজ্ঞান যেটি আছে সেখান থেকে প্রথম আমার দেওয়া সাজেশনটা হচ্ছে কি মেইন বইয়ের অল সৃজনশীলগুলো করে যাওয়া। আচ্ছা, এরপরে যে সাজেশনটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন দেখে যাবা, অবশ্যই বোর্ড কোয়েশ্চেন দেখবা। বোর্ড কোয়েশ্চেন কত দেখবা? বোর্ড কোয়েশ্চেন 23 সাল এবং 24 সালের সমন্বয়ে সকল বোর্ড কোয়েশ্চেন তুমি দেখে যাবা বা করে যাবা, সেখান থেকে তোমার অবশ্যই কমন আসবে। ঠিক আছে ভাইরা? তো আমরা সাজেশন কি দিলাম যে বোর্ড বইয়ের সৃজনশীল ছাড়া মনে রাখতে হবে এই বোর্ড বইয়ের সৃজনশীল তুমি করে গেছো কিন্তু কমন পাওয়া নাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বোর্ড বইয়ের যে সৃজনশীলগুলি আছে তুমি যদি সেইগুলি পুঙ্খানুভাবে ক্লিয়ার হয়ে যাও তাহলে অবশ্যই তুমি কমন পাবা। আর হচ্ছে বিগত কিছু বছরের 23 সালের আর 24 সালের বোর্ড কোয়েশ্চেনের সমাধান করতে পারলি তোমার অল ওভার কোয়েশ্চেনটা কমন হয়ে যাবে। এরপরও আমরা হিসাব বিজ্ঞান যেটা বিষয়টা আছে সেই অঙ্কগুলি কিন্তু স্যার খুব বেশি কঠিন নয়। আচ্ছা, আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের একটা লেনদেন বা যে কোনো একটা এন্ট্রিতে গিয়ে আমরা আটকিয়ে যাই, সেই সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর যে জাবেদাগুলো করিয়েছি সেগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এখন একটা অঙ্কতে যাব। সেই অঙ্কটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে নেওয়া। কি থেকে নেওয়া? চ্যাপ্টার 4 যেখানে আমি বলেছিলাম কি সর্বপ্রথমে চতুর্থ অধ্যায় দিয়ে শুরু করতে, কারণ আমার 40 মার্কসের মধ্যে যতটা সময় আমি 50 মার্কসের মধ্যে যতটা সময় আমি বাঁচাতে পারবো ততটা সময় কি করতে পারবো আর্থিক বিবরণীতে আমি বিনিয়োগ করতে পারবো। এখানে হিসাব বিজ্ঞানে তোমরা শুরুতে যদি সময়টাকে নষ্ট করে ফেলো, মনে রাখবা এখানের হিসাবের খেলাটা তোমাকে মাথায় রাখতে হবে। যেহেতু তুমি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, হিসাব এর সময়টা তোমাকে অবশ্যই করতে হবে, মাথায় রাখতে হবে। হিসাব যদি তুমি সময়ের হিসাব যদি তুমি ভুল করে ফেলো তাহলে সেখান থেকে তুমি রিকভারি করতে পারবা না। পার মিনিট পার আওয়ার তোমাকে মাথায় চিন্তা করে কাজ করতে হবে। কোনো সৃজনশীলটাকে চুজ করার আগে সে সৃজনশীলটাকে 1 মিনিট পড়ে নিবা যে সেখানে থাকা প্রত্যেকটা এন্ট্রি তুমি পারো কিনা। ধরা যাক কোনো সৃজনশীলে তোমার 10টা লেনদেন আছে, কি আছে এরকম 10টা লেনদেন তুমি আছে, ধরো তুমি এই লেনদেনটা তুমি দেখোই নাই, বা ধরা যাক যে তুমি এই 28 নম্বরের লেনদেনটা তুমি দেখো নাই কিন্তু তুমি 4th অধ্যায় দেখে কি করেছো তুমি খুশিতে সেই অঙ্কটা আনসার করতে চলে গিয়েছো বা শুরু করে দিয়েছো। তুমি ক খ ইতিমধ্যে শেষ করে ফেলেছো কিন্তু তুমি গ থেকে কি করেছো এই লেনদেনের জন্য আটকিয়ে গিয়েছো। তখন কি হবে জানো, সেই সম্পূর্ণ সিকিউরিটাই তোমার জলে ভেসে যাবে, কারণ 10-এ 10 তুমি আর পাবা না। সেজন্য বললাম যে প্রত্যেকটা এন্ট্রি কি করতে হবে, প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা লেনদেন, প্রত্যেকটা তারিখ ভালো ভালো করে বারবার করে পড়তে হবে, তবেই পরীক্ষা হলে আনসারটা করতে যাবা বা সেই সৃজনশীলটা শুরু করবা। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখানে চট্টগ্রাম বোর্ড 2023, বাচ্চারা খুব ভালো করে দেখো, আমার চট্টগ্রাম বোর্ড 2023 শুরু করতে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2023 যে অঙ্কটা আছে আমি আশা করছি অবশ্যই তোমাদের একটা কমন আসবে সেখান থেকে, কারণ এটা বারবারই আসে। দেখো এখানে প্রথমে কি দিয়েছে আমাদের কন্ডিশন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি দিয়েছে আমাদের? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ঢাকা থেকে কুমিল্লা ব্যবসা স্থানান্তর ব্যয়। আচ্ছা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিছু কি আছে এন্ট্রিগুলো ফিক্স করা আছে, সেই এন্ট্রিগুলো দিয়ে আমরা শেষ করে নিব। যেমন বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের মধ্যে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়, এটা যেদিকে লিখে থাকবে সেটা কি করবো আমরা বিলম্বিত মুনাফাজাত ব্যয়ে নিয়ে যাব। দেখো এরপর লিখা আছে কি নতুন পণ্যের গবেষণা ব্যয়। কি লিখা আছে? নতুন পণ্যের গবেষণা ব্যয়। অর্থাৎ এই দুইটাকে কি করলে আমাদের এই দুইটাকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাব। কি পেয়ে যাব? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাব আমরা।
তারপর দেখো স্যার খ নম্বরে মূলধন জাতীয় ব্যয় চেয়েছে। কি চেয়েছে? মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, মূলধন জাতীয় যে ব্যয়টি আছে সেটি আমরা যদি খেয়াল করে দেখি, আচ্ছা মূলধন ব্যয় দেখি, কর্মচারীর বেতন প্রধান সেটা আমরা প্রতি মাসেই দিয়ে যাব। স্যার মূলধন জাতীয় ব্যয়টা কি? যেটা আমরা বছরে একবার বা যেটা আমরা বছরে একবার করব, কি করব? যেটা আমরা বছরে একবার বা দীর্ঘ বছর পরে বা দীর্ঘ সময় পর সেটা আমরা যে ব্যয়টা করবো সেটা হচ্ছে কি আমার মূলধন জাতীয় ব্যয় হিসেবে ইনক্লুড হবে। দেখো কর্মচারীর বেতন প্রদান সেটা আমার কি করতে হয়? প্রতি মাসেই বেতন দিতে হয়ে থাকে। কিন্তু ব্যবসার জন্য নতুন যন্ত্রপাতি, দেখো যন্ত্রপাতি কি তুমি প্রতি মাসে কিনবা নাকি বছরে একবার কিনবা? সেই যন্ত্রপাতি তুমি কি করবা? 5 বছর বা 6 বছর তুমি ইউজ করবে, বা তুমি 10 বছর করতে পারো ইউজ করতে পারো। তাতে কি 1 বছরের অধিক সময় জন্য যেই সম্পদ বা যেটা আমরা ব্যয় করব সেটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয় নামে অভিহিত করা হবে। দেখো একটু আমরা ভালো করে দেখি, কৃত যন্ত্রপাতির পরিবহন ব্যয়। আচ্ছা, তারপর হচ্ছে কি যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, আর হচ্ছে একটি আলমারি ক্রয়। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। আলমারি কি আমার আসবাবপত্র। এখানে কথা হতে পারে ভাইয়া যন্ত্রপাতি আমি কিনেছি কিন্তু যন্ত্রপাতির পরিবহন ব্যয়, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় সেইগুলো কেন মূলধন জাতীয় ব্যয় হবে? ধরা যাক, আচ্ছা আমরা যখন একটি সম্পদের মূল্যকে কি করি? অভিহিত করি, তখন সেটাকে সম্পূর্ণ খরচকে আমার লিপিবদ্ধ করতে হয়। ধরো তুমি একটি সম্পদ বা যন্ত্রপাতি কিনেছো, কি কিনেছো? কি কিনেছো? সেটা হচ্ছে ধরো 20 টাকা দিয়ে কিনেছো একটা সম্পদ, ঠিক আছে? আচ্ছা ধরা যাক আমরা একটি ঢাকাতে বা আমার জেলার বাইরে হতে একটি এসি ক্রয় করেছি। কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে। যেহেতু আমরা এসি ক্রয় করেছি, দেখো আমার জেলার বাইরে বা দূর হতে যখন একটা এসি ক্রয় করব, এসিটাকে কি আমি হাতে করে নিয়ে আসবো? অবশ্যই না। সেটা আনতে কি যাবে? আমারটা পরিবহন ভাড়া যাবে। তো পরিবহন ভাড়া হলে কি হবে? 2,000 টাকা আরো ইনক্লুড হবে। আচ্ছা, এখন এসি আনার পর দেখো আমি কি এসির মিস্ত্রি? অবশ্যই না, আমি কি নয়? এসির মিস্ত্রি নই। তাহলে এসি যে মিস্ত্রি বা এসি যে ঠিক করে, যে লোক ঠিক করে, সেই লোককে আনতে হবে, অর্থাৎ কি ইলেকট্রিশিয়ানকে আনতে হবে। আচ্ছা, ইলেকট্রিশিয়ানের চার্জ বাবদ কি হলো? 5,000 টাকা দিতে হলো। আচ্ছা, তাহলে টোটাল কত টাকা হলো স্যার? 27,000 টাকা। এখন দেখো তুমি হিসাবের বইতে যদি এসির খরচ বাবদ যদি তুমি 20,000 টাকা এন্ট্রি করো, তাহলে মালিক যখন তোমার কাছে হিসাব দেখতে চাইবে সেই ক্ষেত্রে কি তুমি শুধু এসির মূল্য 20,000 টাকা দেখাবা? অবশ্যই না। এই বাকি খরচগুলো কি কে দেখাবে? তোমাকেই দেখাতে হবে। অর্থাৎ একটি এসির ক্রয় মূল্যটাই আমার কি নয়? আসল মূল্য নয়। এসির কিনতে গিয়ে যে বাকি যে খরচগুলি হয়েছে সেই খরচগুলো কি করতে হবে? মালিককে দেখাতে হবে বা হিসেবে বইতে লিপিবদ্ধ করতে হবে। করার পর মোট যে দামটা আসছে সেটা হচ্ছে কি আমার এসির মূল্য বা হচ্ছে মোট মূল্য। এসির কি মূল্য? মোট মূল্য। তো এইভাবে কি হলো? আমাদের মূলধন জাতীয় ব্যয় লিপিবদ্ধ করা হলো। এরপর যেটা আসে সেটা হচ্ছে কি উদ্দীপকে উল্লেখিত যন্ত্রপাতিটি 3,20,000 টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় নির্ণয় করো। কি করো? মূলধন জাতীয় আয় নির্ণয় করো। দেখো সব থেকে সমস্যা হচ্ছে এই অঙ্কটাতেও অনেকের সময় হয়। কিভাবে হয়? স্যার প্রাপ্তি আর আয়টা কি? প্রাপ্তি হচ্ছে আমি যা পেয়েছি তার সম্পূর্ণ অংশটাই কি প্রাপ্তি, আর আয় কি ওই আমার পাওয়া সম্পূর্ণ অংশের হতে, আমার পাওয়া সম্পূর্ণ অংশ হতে এই বছরের বা আমি কতটুকু লাভ করেছি সে লাভের অংশটুকু হচ্ছে কি আমার আয়। যেমন এই ক্ষেত্রে আমি যদি এক লাইনে বলে ফেলি যে 3,20,000 টাকায় কি, অর্থাৎ আমার বিক্রয় মূল্যই কি আমার জন্য প্রাপ্তি। কি আমার জন্য কি প্রাপ্তি। আচ্ছা, তাহলে স্যার মূলধন জাতীয় আয় কত?
দেখি বিক্রয় কত টাকা আসে, বিক্রয় হচ্ছে আমার কত টাকা আসে, 3,20,000 টাকা আসে। তাহলে সেখান থেকে আমার কি করতে হবে, বিক্রয় হতে সকল খরচাবলী, যেমন এখানে কি লেখা আছে, আমি যন্ত্রপাতি কত টাকা কিনছি, 2,60,000, পরিমাণ কত টাকা, 5,000, 2,65,000, সংস্থান ব্যয় কত টাকা, 10,000, 2,75,000 টাকা। মেশিনের সম্পূর্ণ মূল্যটাকে বিয়োগ দেওয়ার পরে যে মূল্যটা আসবে কত, 45,000 টাকা, সেটি হচ্ছে কি আমার মূলধন জাতীয় আয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইরকম অঙ্ক যেগুলি আছে সেগুলি তোমরা শেষ করে বা দেখে ফেলবা। আচ্ছা, শিক্ষার্থী, আমরা এখন শুরু করতে যাচ্ছে হচ্ছে যশোর বোর্ডের 74 অঙ্ক। কিসের বোর্ডের, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ডের, ঠিক আছে। যশোর বোর্ডের 23 সালের একটি ম্যাথ আমরা এখানে করতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা প্রথমে কি লেখা আছে, অঙ্কটা পড়ি। মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানের প্রশ্নটাকে পাওয়ার মাত্রই আমরা আনসার শুরু করবো না। হিসাব বিজ্ঞান পরীক্ষা প্রশ্নটা পাওয়ার মাত্রই আমরা প্রশ্নটাকে একটু পড়ে নেব। কি করে নেব, একটু পড়ে নেব। আমরা যে অধ্যায়গুলোকে সিলেক্ট করে নিয়েছি সেই অধ্যায়গুলো অনুযায়ী আমার কি কি প্রশ্ন আসছে বা কি আসছে সেই অধ্যায়ের উপর আমি ফুল মার্কস শিওর কিনা ক খ গ পড়ে নিব, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে সামিয়া এন্টারপ্রাইজ এইসব বই হতে 2018 সালের জুন মাসের কতিপয় লেনদেন সমূহ নিম্নরূপ দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু পড়ি প্রশ্নটা একটু। প্রথমে বলা আছে কি, জুন মাসের 1 তারিখ নগদ 3 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে কারবার ব্যবসা শুরু করা হলো। এরপর কি বলা আছে দেখো, জুন মাসের 5 তারিখ কি বলা আছে, ব্যবসায়ের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 2,75,000 টাকা। আচ্ছা, ব্যবসায়ের সাজসজ্জা কি, ব্যবসায়ের সাজসজ্জা হচ্ছে যে ব্যবসার ডেকোরেশন, কোনো ব্যবসায় বা কারবারের ডেকোরেশনকে পরিবর্তন করে হচ্ছে কি ব্যবসায়ের সাজসজ্জা। এরপর কি লেখা আছে, জুন মাসে 8 তারিখ দেখি তো আমরা, লেখা আছে কি, ধারে পণ্যদ্রব্য ক্রয় 80,000 টাকা এবং নগদে 1 লক্ষ টাকা পণ্য ক্রয় করা হলো। দুইটাই কি আমার পণ্য ক্রয় করা হয়েছে। এরপর জুন মাসের 10 তারিখ মেশিন আমদানি করা হলো, যার শুল্ক পরিশোধ 50,000 টাকা, অর্থাৎ কি সরকারকে ট্যাক্স দেওয়া, কি দেওয়া, সরকারকে ট্যাক্স দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে কি 15 তারিখ, জুন মাসের 15 তারিখ দেখি কি বলা আছে, পুরাতন কম্পিউটার বিক্রয় 1,20,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল কত টাকা, 1,60,000 টাকা। মনে রাখতে হবে যে কম্পিউটার আমার জন্য কি সম্পদ, কম্পিউটার আমার জন্য কি সম্পদ। তারপর জুন মাসে 18 তারিখ দেখি তো আমরা, বিক্রয়কর্মী কমিশন প্রদান, বিক্রয়কর্মীকে কি দিয়েছে আমি একটা কমিশন, অর্থাৎ সে আমার পণ্যটাকে বিক্রি করে দিয়েছে, সে আমার পণ্যটাকে বিক্রি করে দিয়েছে, তার মাধ্যমে সে কি করেছে, একটা আমার কোম্পানি হতে বা আমার কারবার হতে একটা কমিশন প্রাপ্য, সেটা আমি তাকে প্রদান করেছি। তারপর দেখো কি বলা আছে, জুন মাসে 20 তারিখ বিদ্যুৎ বিল পরিশোধ 18,600 টাকা, যার মধ্যে 2,600 টাকা ছিল হচ্ছে কি 2017 সালের বিল। আচ্ছা, এবার বলা আছে কি, ফটোকপি মেশিন ক্রয় ভাড়া প্রদান। আচ্ছা, ভাড়া প্রদান হচ্ছে যার 1/3, 1/3 বলতে কি বুঝি আমরা, 3/1 ভাগ। ওকে, ক নাম্বার কি বলতে চাচ্ছে, সামিয়া এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। কি স্যার, মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি বলতে কি বুঝি আমরা, যেটা বছরে আমাদের একবার আসে, বছরে কয়বার আসে আমার, একবার। আচ্ছা, প্রথমে দেখো জুন মাসের 1 তারিখ নগদ 3 লক্ষ টাকা এবং 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে কারবার শুরু করা হলো। দেখো নগদ আমরা কি জানি যে মালিক যা নিয়ে ব্যবসা শুরু করে তা হচ্ছে কি আমার মূলধন। তার মানে এই নগদ 3 লক্ষ টাকা এবং 50,000 টাকা এই দুটা কে এনেছে, মালিক এনেছে, কি এসেছে, মূলধন স্বরূপ নিয়ে এসেছে, এবং মূলধন স্বরূপ যা নিয়ে আসে তাই হচ্ছে কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তাহলে আমরা একটা ছক আঁকি, 27 ক করতেছি আমরা, দেখি আমরা। আচ্ছা, এই অধ্যায়ের সবচেয়ে সহজ হচ্ছে কি জানো, ঘর আঁকাটা সব থেকে সহজ। ঘর আঁকার মধ্যে কোনো প্রকার ভেজাল নেই বা ঝামেলা নেই। আমাদের হিসাব বিজ্ঞানের সব থেকে সময় লস হচ্ছে আমাদের ঘর আঁকতে আঁকতে চলে যায়, ঠিক আছে। সেখান থেকে এই অধ্যায়টা চুজ করার সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে যে আমাদের ঘর আঁকার কি নেই, কোনো প্রকার ঝামেলা নেই। আচ্ছা,
জুন মাসের 1 তারিখ। আচ্ছা, জুন মাসে 1 তারিখ কি করেছেন? নগদ 3 লক্ষ টাকা। আচ্ছা, দেখো যেহেতু ব্যবসার শুরুতে আসছে, কি আসছে? ব্যবসার শুরুতে আসছে, তাহলে এটাকে আমরা মূলধন আনয়ন হিসেবে লিখতে পারি। কি লিখতে পারি? মূলধন আনয়ন হিসেবে লিখতে পারি, বা এটাকে অপর একটা নাম আছে প্রারম্ভিক মূলধন হিসেবে লিখতে পারি, বা মূলধন আনয়ন লিখলেও আমার হবে। আচ্ছা, কি কি আসে দেখি তো আমরা একটু। এখানে আসছে হচ্ছে কত টাকা? এখানে আসছে হচ্ছে নগদ 3 লক্ষ টাকা। কত টাকা? আচ্ছা, নগদ 3 লক্ষ টাকা আসছে। আর পাশাপাশি কি আসছে? 50,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে কারবার শুরু করা হয়েছে। তো দুইটাই কি এনেছে? মালিক এনেছে। 3 লক্ষ টাকা প্লাস 50,000 টাকা পণ্য, প্লাস 50,000 টাকার পণ্য। কত হলো? মোট কত হলো আমার? 3,50,000 টাকা। কত হয়েছে? 3,50,000 টাকা। তারপরে এছাড়া কি আসছে দেখি তো আমরা। যেটা দেখো কি বলেছে? প্রাপ্তি বলেছে। দেখো তারপর হচ্ছে কি, জুন মাসের 15 তারিখ বলা আছে। কি বলা আছে? পুরাতন কম্পিউটার বিক্রয়, অর্থাৎ সম্পদ বিক্রয়ের মাধ্যমে, সম্পদ বিক্রয়ের মাধ্যমে যে অর্থ আমার কারবারে আসবে সেটি আমার কি? মূলধন জাতীয় প্রাপ্তি। কি আমার? মূলধন জাতীয় প্রাপ্তি। তার মানে এখানে কি আসবে? যে জুন মাসের 15 তারিখ আসবে। কত তারিখ? 15 তারিখ আসবে হচ্ছে কি কম্পিউটার বিক্রয়, বা পুরাতন কম্পিউটার বিক্রয় তোমরা লিখতে পারো। পুরাতন কম্পিউটার বিক্রয় কত টাকা আছে? 1,20,000 টাকা। আচ্ছা, এটা ক্রয় মূল্য হবে না, যেটা আমার বিক্রয় মূল্য, অর্থাৎ কি বিক্রয় মূল্যটা আমার এখানে আসবে 1,20,000 টাকা। আমরা যে দামে বিক্রি করব সেই দামের অর্থই কি আসবে এখানে? এখানে বিক্রয় মূল্যটাই এখানে আসবে, কারণ ক্রয় মূল্য হচ্ছে কি আমরা কি করেছি? কিনেছি, পণ্যটা কিনেছি, সেই দামটা আমার আসবে না। তো 3,50,000 আর 1,20,000 টাকা যোগ করলে কত আসবে? 4,70,000 টাকা আমার আসবে, যেটা আমি কি বলবো? মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি, এটা আমার ক নাম্বার শেষ। ঠিক আছে, কত টাকা আসছে? 4,70,000 টাকা। কত টাকা আসছে? 4,70,000 টাকা আসছে। এরপর আমরা যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি শেষ, এবার হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? কত? মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, দেখি স্যার মূলধন জাতীয় ব্যয়দের কি হবে। দেখো মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কি, যেটা আমরা বছরে একবার যে ব্যয় করব বা দীর্ঘ সময়ের পর যে ব্যয়টা করব, মূলধন জাতীয় ব্যয় সেটা আসবে। কি কি আসবে দেখো। ফার্স্টে হচ্ছে কি ব্যবসায়ের সাজসজ্জা পরিবর্তন ব্যয়, এটা একবার করব এবং দীর্ঘকালীন বা দীর্ঘ সময়ব্যাপী আমরা সেটা সুবিধা ভোগ করব। তারপরে দেখো পণ্যটা এখানে আসবে না। কেন আসবে না? কারণ পণ্য আমাদের মাসে বা বছরে একাধিকবার ক্রয় করতে হয়। এরপর হচ্ছে কি মেশিন বা আমদানি করা হলো, মানে কি মেশিন, একটি মেশিন হচ্ছে কি আমার জন্য যন্ত্রপাতি বা আমার জন্য সম্পদ। সেই সম্পদের সুবিধা আমরা কি পাবো? দীর্ঘ সময় বা দীর্ঘ সময়ব্যাপী আমরা সেটা সুবিধা ভোগ করব। এটা আমার কাছে কি সম্পদ। আর এটার পাশাপাশি এখানে শুল্কের টাকাটাও যোগ হবে। কেন যোগ হবে? কারণ দেখা যাচ্ছে আমরা যখন পণ্য কিনি সেই পণ্যের গায়ে লেখা থাকে যে প্লাস ব্যাট ইনক্লুডিং। ঠিক আছে, তার মানে কি শুল্ক এখানে কি দেওয়া আছে? শুল্ক দেওয়ার পরই একটি পণ্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। তার মানে এই মেশিনটাকে আমরা ক্রয় করেছি কত টাকায়? 5 লক্ষ টাকায়, এবং সেটি শুল্ক দিয়েছি কত টাকায়? 50,000 টাকা। তাহলে মোট মূল্য কত হবে? 5,50,000 টাকা। আমরা এখন খ করতে যাব। তারপর দেখি তারপর হচ্ছে দেখো কি দেওয়া আছে, ফটোকপির মেশিন ক্রয়। কি দেওয়া আছে? ফটোকপির মেশিন ক্রয়। দেখো মেশিনটা আমরা কয়বার কিনবো? মেশিন হচ্ছে কি আমার জন্য সম্পদ। সেই সম্পদ আমরা কয়বার কিনবো? অবশ্যই বছরে একবার কিনবো। সেক্ষেত্রে কি আসবে? এই মেশিনের মূল্যটা এখানে আমার মূলধন জাতীয় ব্যয়ে অন্তর্ভুক্ত হবে, কারণ মেশিন আমরা কয়বার কিনবো? একবার কিনবো, এবং দীর্ঘকালীন যাবো কি করবো? সেই সুবিধাটা ভোগ করব। এর পাশাপাশি আর কোনো এখানে কি নাই? মূলধন জাতীয় ব্যয় নেই। আচ্ছা, আমরা প্রশ্ন নাম্বার কি বলছি? খ শুরু করে দিই। আচ্ছা, এখানে আমরা কি লিখবো? মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা কত কত তারিখগুলি লিখেছি বা হচ্ছে সিলেক্ট করেছি? জুন মাসের 5 তারিখ। জুন মাসের 5 তারিখ কি আছে? ব্যবসায় সাজসজ্জা পরিবর্তন ব্যয়। আচ্ছা, কত টাকা আসতেছে দেখো। ব্যবসায় সাজসজ্জা পরিবর্তন ব্যয় হচ্ছে কত টাকা? 2,75,000 টাকা। 2,75,000 টাকা। আচ্ছা, তারপর দেখো এখানে লেখা আছে কি 2,75,000 টাকা, সেটা আমরা বসে দিয়েছি। তারপরে এখানে কি লেখা আছে দেখো, জুন মাসের 10 তারিখ যে মেশিন আমদানি করা হলো।
আচ্ছা 10 তারিখ মেশিন, আচ্ছা এখানে আমরা কি লিখবো যে মেশিন ক্রয়, মেশিন ক্রয় লিখে আমরা কি করব ব্রেকেটে দেখিয়ে দিব যে 5 লক্ষ টাকা যোগ 50,000 টাকা। কারণ শিক্ষক তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আমরা যখন খাতা দেখি তখন কি হয়, এই খাতার মধ্যে যদি সঠিক ব্যাখ্যা না দিয়ে দিই তাহলে হিসাব বিজ্ঞানের শুরুটাই হচ্ছে কি কিসের জন্য, সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। সুস্পষ্ট ব্যাখ্যা যদি তোমার খাতায় না থাকে তাহলে হিসাব বিজ্ঞানের সম্পূর্ণ নাম্বারটা আসলে আর্ন করা যায় না। ঠিক আছে, তো মোট কত হলো 5,50,000 টাকা। তারপরে তারপর কি বলা আছে লাস্ট ওয়ান, ফটোকপি মেশিন ক্রয়, ফটোকপি মেশিন ক্রয় কত তারিখ, 25 তারিখ। ফটোকপি মেশিন ক্রয়, ফটোকপি মেশিন ক্রয় কত টাকা দেওয়া আছে, 1,60,000 টাকা। যোগ করো 2 লক্ষ, 5,50,000, 7,50,000, 8,25,000 আর 9,25,000 আর হচ্ছে 9,95,000 টাকা। আচ্ছা কাউন্টটা আবার করতেছি, সরি, 9 লক্ষ কত টাকা আসতেছে, 9,85,000 টাকা আসতেছে। আচ্ছা দেখি আমরা তাহলে আমাদের কি হলো, খ নাম্বার অতি দ্রুত শেষ হয়ে গেলো। কি হলো, খ নাম্বার অতি দ্রুত শেষ হয়ে গেলো, মাত্র 3টে এন্ট্রির মাধ্যমে কি হলো, খ নাম্বারটা শেষ হয়ে গেল। আচ্ছা ওকে, দেখো এখানে কত টাকা আছে, 2,75,000 টাকা, 5,50,000 টাকা আর 1,60,000 টাকা। তাহলে মোট কত টাকা হলো আমাদের, 9,85,000 টাকা। ঠিক আছে, 9,85,000 টাকা দিয়ে জেড টেনে দিবা। ঠিক আছে, জেড টেনে দেওয়ার পর কি হচ্ছে, তোমার অঙ্কটি সমাধান হয়ে গেছে। দেখো মাত্র 3টা এন্ট্রির মাধ্যমে কি হয়ে গেল, তোমার খ নাম্বারটি সমাধান হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ঘ নাম্বার, যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি। ঠিক আছে, আবার এইটাই প্রশ্নতে বেশিরভাগ আসে। সামিয়া এন্টারপ্রাইজের মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রধানের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রধানের পরিমাণ নির্ণয় করো। আমরা শুরু করে যাচ্ছি। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কি, যেগুলো আমরা সবসময় বছরে একাধিকবার করে থাকি। কি করে থাকি, বছরে একাধিকবার যে ব্যয়গুলি করি সেগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। আর যেই ব্যয় আমরা অর্থ পরিশোধ করে থাকি সেই ব্যয়টা হচ্ছে কি মুনাফা জাতীয় প্রধান। ব্যয় একটা জিনিস, সকল ব্যয় প্রধান, কিন্তু সকল প্রধান কি নয়, ব্যয় নয়। আচ্ছা ফার্স্ট আমরা কি করেছি দেখি আমরা, দেখো মুনাফা জাতীয় ব্যয়তে প্রথম যে এন্ট্রিটা আসবে সেটা হচ্ছে কি পণ্য দ্রব্য। কে আসবে, জুন মাসের 1 তারিখ পণ্য দ্রব্য ক্রয়, এটা আসবে। কেন আসবে স্যার, কারণ এই জিনিসটা তো মালিক কিনেছে, এখানে আমার আসার কথা নয়। কিন্তু আমরা একটু জার্নাল করি বা জাবেদা করি, মনে রাখতে হবে জার্নাল বা জাবেদা এমন একটি জিনিস যেটি দ্বারা তোমার হিসাব বিজ্ঞানের সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব। যদিও এই অধ্যায়ে আমাদের জার্নালের কাজ নেই, কিন্তু মাঝে মাঝে তোমরা যে অঙ্কতে আটকে যাবা বা সমস্যা ক্রিয়েট হবে সেই সমস্যাটা তোমরা অবশ্যই জার্নাল দিয়ে শেষ করার চেষ্টা করবা, তাহলেই হবে। যেমন এখানে কি বলেছে যে ক্রয় হিসাব, দেখো মালিক যে পণ্য নিয়ে এসেছে সেটার জানার কি হবে, যে পণ্য দ্রব্য আনা বা কেনা মানে কি ক্রয় হিসাব। কি হিসাব, ক্রয় হিসাব ডেবিট। আর এই পণ্যটা কি নগদ টাকাতে কেনা হয়েছে নাকি না মালিক কিনে নিয়ে এসেছে, যেহেতু মালিক কিনে নিয়ে এসেছে সেটা কি হবে, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কি হচ্ছে দেখো, ক্রয় যেটা আমার কি ব্যয় হিসাবে লিপিবদ্ধ হবে, সুতরাং এটি আমার ঘ নাম্বারে আসবে। তাহলে আমরা এখন ঘ নাম্বার শুরু করতে যাচ্ছি, যে ঘ নাম্বার যে অঙ্কটি আছে সেটা শুরু করতে যাচ্ছি। এখানে সবগুলি গড় হচ্ছে কি সেম গড় হিসেবে লিপিবদ্ধ হচ্ছে, যে কারণে হচ্ছে কি সবচেয়ে বেশি সহজ, যে ঘরের কোনো পরিবর্তন আমার হচ্ছে না, এই ঘরের আমার কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমি আশা করছি যে তোমরা চতুর্থ অধ্যায় থেকে মিনিমাম 2টা সৃজনশীল তোমরা এলসি বোর্ড কোয়েশ্চেনে কমন পাবা। বিশেষ করে ঢাকা বোর্ডে অবশ্যই এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। আচ্ছা
তো তোমরা যদি এই অধ্যায় হতে দুইটা সৃজনশীল যদি তোমরা আনসার করতে পারো, তাহলে এই অধ্যায় থেকে 15 মিনিট করে 30 মিনিটের মধ্যে তোমার দুইটা সৃজনশীল সম্পূর্ণ হয়ে যাবে, যেটা তোমার আর্থিক বিবরণীতে অনেক বেশি এফোর্ট করবে এই সময়টাকে। আচ্ছা, তাহলে প্রথমে কি আসবে? জুনের 1 তারিখ। জুনের 1 তারিখ পণ্য ক্রয় বা পণ্যদ্রব্য কি আসছে? 50,000 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে কি জুনের 5-এ কি করেছি আমি? সরি, জুনের 8 তারিখ আমি কি করেছি? আবার পণ্য কিনেছি। জুনের 8 তারিখ আমি আবার পণ্য কিনেছি। পণ্য ক্রয় কত টাকা? দেখো, 80,000 টাকা হচ্ছে ধারে, এবং নগদে কত টাকা? নগদে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে মোট কত হলো? 1,80,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এই 1,80,000 টাকা, অর্থাৎ কি তুমি ধারে কিনলেও তোমার জন্য সেটা ব্যয়, এবং সেটা যদি তুমি নগদে কিনো সেটাও তোমার জন্য কি? ব্যয়। অর্থাৎ দুইটাই মিলেই কি আমার সম্পূর্ণ ব্যয় কাউন্ট হবে। আচ্ছা, এরপর কি লেখা আছে দেখি আমরা। ক্রয়তন কম্পিউটার বিক্রয় সেটা আসবে না। বিক্রয় কর্মী কমিশন প্রধান, এটি কি আমার জন্য অবশ্যই ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে। জুন মাসের 18 তারিখ কমিশন প্রধান নামে, কারণ এটি আমার কি হয়েছে? কারবার হতে অর্থ চলে গিয়েছে। কারবার হতে অর্থ চলে গেলেই কি আমার সেটা ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে। 15,000 টাকা। তারপর হচ্ছে কি ভাড়া প্রদান, যার 1/3 বিগত বছরের। আচ্ছা, 18 তারিখের পরে আবার একটি এন্ট্রি আসবে, সেটা হচ্ছে কি বিদ্যুৎ বিল পরিশোধ। কত টাকা? 18,600 টাকা, যার মধ্যে 2,600 টাকা হচ্ছে কি ছিল? 2017 সালের বিল ছিল। 2017 সালের, আমার মনে রাখতে হবে, দেখো তো আমরা অঙ্কটা কত সালের করতেছি? 2018 সালের অঙ্ক করতেছি, অর্থাৎ আমাদের হিসাবকাল কোনটা? আমাদের হিসাবকাল হচ্ছে 2018 সাল। সেইখানে মনে রাখতে হবে হিসাবকালের বাইরে কোনো কিছু আমার আসবে না। হিসাবকালের বাইরে অর্থাৎ কি গত বছর এবং পরের বছর, গত বছর এবং কি পরের বছর, এই কোনো বছরের হিসাবে টাকা কি আসবে না আমার? ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে না। অর্থাৎ এখানে 2018 সাল হচ্ছে কি আমার হিসাব বছর, তাহলে 2017 সালের টাকাও যেমন আসবে না, তারপর হচ্ছে কি 2019 সালের টাকাও কি আমার আসবে না। তাহলে আমরা লিখতে পারি যে কত তারিখ? 20 তারিখ। আচ্ছা, 20 তারিখ কি বলা আছে? বিদ্যুৎ বিল পরিশোধ। বিদ্যুৎ বিল পরিশোধ কত টাকা? 18,600 টাকা, যার মধ্যে 2,600 টাকা হচ্ছে কি বিগত সালে। তাহলে আগের বছর এবং পরের বছর টাকা থাকলে, সেটা আগের বছর হোক এবং সেটা কি পরের বছর হোক, সেটি অবশ্যই কি করতে হবে? আমাদের মোট টাকা হতে বাদ দিতে হবে। কি করতে হবে? মোট টাকা হতে বাদ দিয়ে তারপরে বসাতে হবে। অর্থাৎ 18,600 মাইনাস 2,600 টাকা, তাহলে কত হলো? 16,000 টাকা। কত টাকা হলো? 16,000 টাকা। তারপরে 20 তারিখের পর কত টাকা আসতেছে? 20 তারিখের পর হচ্ছে আমার ভাড়া প্রদান আসতেছে, যেটা আমরা কি দেখো ভাড়া, এটা তোমাকে প্রতি মাসে কি করতে হবে? তোমাকে প্রদান করতে হবে। ভাড়া প্রদান, ভাড়া প্রদান কত টাকা আসতেছে? 30,000 টাকা, যার 1/3 বিগত বছরের। অর্থাৎ কি 3/1 হচ্ছে কি বিগত বছর। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? সেই 1/এর টাকাটা কি করতে আমাদের বাদ দিয়ে করতে হবে। তাহলে 30,000 টাকার ক্যালকুলেটর করো তোমরা। 30,000 টাকা 3/1 করলে কত টাকা আসে? 10,000 টাকা আসে। সেই 10,000 টাকা হচ্ছে 30,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে অবশ্য টাকা কত টাকা আসে? 20,000 টাকা আসে। তাহলে শেষ আমাদের মুনাফা জাতীয় ব্যয়গুলি বসানো ইতিমধ্যে কি শেষ। তো মুনাফা জাতীয় ব্যয় আমাদের কত আসছে দেখো, 2,81,000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আসছে। কত টাকা আসছে? 2,81,000 টাকা। এরপর হচ্ছে কি বের করবো আমরা? মুনাফা জাতীয় প্রধান, অর্থাৎ আমি যে ব্যয়গুলাকে ইনক্লুডিং করেছি সেই ব্যয়গুলি
এখানে আসবে? সকল ব্যয় প্রধান, কিন্তু সকল প্রধান কি নয়? ব্যয় নয়। আচ্ছা দেখো, প্রথমত আসবে কি? পণ্য দ্রব্য ক্রয়। কি আসবে? পণ্য দ্রব্য ক্রয়। আচ্ছা, জুন মাসে যে 1 তারিখ সেটি আসবে না। কেন সেটি আসবে না? কারণ সেটি আমার কারবার হতে কোনো প্রকার নগদ অর্থ প্রদান করা হয়নি। তারপর জুন মাসে দেখো 8 তারিখ, জুন মাসে 8 তারিখ হচ্ছে কি ধারে পণ্য ক্রয়। সেটি ধারে পণ্য ক্রয় কত টাকা? আমার 80,000 টাকা। সেই 80,000 টাকা আমি আনবো না, কারণ আমি সেই টাকাটা পরিশোধ করিনি। অর্থাৎ এখান থেকে আমি মাত্র 1 লক্ষ টাকা কি করেছি? আমি প্রদান করেছি। অর্থাৎ তাহলে আমি জুন মাসের 8 তারিখ লিখে পণ্য ক্রয় হিসেবে লিখতে পারি কত টাকা? 1 লক্ষ টাকা। অর্থাৎ যে টাকাটা আমি অর্থ হিসেবে নগদ অর্থ প্রদান করেছি সেটি আমার কি? মুনাফা জাতীয় প্রধান। তারপর হচ্ছে কি? বিক্রয় কর্মীর কমিশন প্রধান। কত তারিখ দেখি আমরা? 18 তারিখ। বিক্রয় কর্মীর কমিশন প্রধান। তাহলে আমরা শুধু লিখব কি? কমিশন প্রধান। কত টাকা আসতেছে? 15,000 টাকা। এরপরে বিদ্যুৎ বিল পরিশোধ। আচ্ছা, কত টাকা আসছে বিদ্যুৎ বিল পরিশোধ? দেখো এখানে দেখো, আমরা যে বিগত বছর টাকা যে বাদ দিয়েছি, কিন্তু আমি হিসাবকাল বছরের মধ্যে সম্পূর্ণ কত টাকা দিয়েছি, অর্থাৎ এখানে আমি যত টাকা পরিশোধ করেছি সেই সম্পূর্ণ টাকাই আমার কি হবে? প্রধান হিসেবে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে কি আসবে? 18,600 টাকা আমার কি আসবে? প্রধান হিসেবে এখানে অন্তর্ভুক্ত হবে। ঠিক একই ক্ষেত্রে ভাড়াও কি আসবে আমার? সম্পূর্ণ অর্থই কি আসবে আমার? প্রধান হিসেবে অন্তর্ভুক্ত হবে। ভাড়া প্রদান 30,000 টাকা। আচ্ছা, তাহলে মোট আমার কত টাকা হলো? 1,30,000, 1,45,000, 1,60,000, 1,63,600, 1,63,600। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 63,600 টাকা। তারপর ইতিমধ্যে আমরা কি করেছি? তাহলে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রধানের অঙ্কটি শেষ করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাজেশন দিব। সেই সাজেশনটা আমরা এক রাতে পড়ার জন্য একটি সাজেশন, শর্টকাট সাজেশন। দেখো আমরা তোমাদের কি বলেছিলাম, এই যে দেখো এটা হচ্ছে কি সম্পূর্ণ হিসাব বিজ্ঞানের যে সাজেশনটা সেটা আমরা তুলে ফেলেছি, অধ্যায়ভিত্তিক সাজেশন আমি তোমাকে দিয়ে দিয়েছি। কিন্তু সব এই সাজেশনটা শুরু করার আগে, সবার আগে তোমার বোর্ড বই। দেখো হিসাব বিজ্ঞানে বোর্ড বইয়ের বিকল্প কোনো রাস্তা নাই। অর্থাৎ বোর্ড বইয়ের সিকিউ শেষ হওয়ার পরেই আমার এই সাজেশনটা তোমরা ফলো আপ করবা। দেখো এখান থেকে কি দিয়েছি? চট্টগ্রাম বোর্ড 24, দিনাজপুর বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 23, যশোর বোর্ড 20, রাজশাহী বোর্ড 19, ময়মনসিংহ বোর্ড 22, ঢাকা বোর্ড 16। এছাড়া হচ্ছে কি যেগুলো দেওয়া আছে দেখো, দিনাজপুর বোর্ড 23, যশোর বোর্ড 23, আর হচ্ছে কি দিনাজপুর বোর্ড 22। এরপর লেখা আছে কি সবচেয়ে স্টার মার্ক দেওয়া হচ্ছে কি দিনাজপুর বোর্ড 22 অধ্যায় 3-এর, বরিশাল বোর্ড 23-এ, আর হচ্ছে কি ময়মনসিংহ বোর্ডের 22-এ। আর এই অধ্যায় থেকে অধ্যায় 6 থেকে মাত্র কি 5টি সৃজনশীল দেওয়া হয়েছে, সেটা অবশ্যই তোমরা করে যাবা। আর এছাড়া হচ্ছে কি অধ্যায় 2-এর যে স্টার মার্কগুলি দেওয়া আছে তাকে সিলেট বোর্ড 24-কে আমি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে আইডেন্টিফাই করেছি। আর এছাড়াও এখানে কয়টি সিকিউ আছে? মাত্র 5টি সিকিউ করলেই তুমি অধ্যায়ভিত্তিক কমন পেয়ে যাবা। এছাড়া হচ্ছে অধ্যায় 7 থেকে বাকি এগুলি করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো এই যে এই সাজেশনটার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই আগে মাথায় রাখতে হবে যে আমি সর্বপ্রথম বোর্ড বই দিয়ে শুরু করব। বোর্ড বই থেকে শুরু করার পরে প্রতিটা অধ্যায় বোর্ড বইয়ের প্রশ্ন অঙ্ক করা অথবা দেখার পরেই তোমরা এই সাজেশনটা থেকে ফলো আপ করবা। আচ্ছা, এই সাজেশনটা সবাই একটু খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে ফোনে রাখতে পারো। তারপরে আমার নেক্সট যেটা আছে, আচ্ছা দেখো এখানে অধ্যায় 4, অধ্যায় 6, অধ্যায় 3, অধ্যায় 2 অর্থাৎ কি প্রত্যেকটা অধ্যায় আছে, কিন্তু নেই কি শুধু অধ্যায় 10। আচ্ছা, অধ্যায় 10 এটি আমাদের কখনো আমাদের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী কোনো বোর্ডে অঙ্ক আসেনি। সেই প্যাটার্ন অনুযায়ী কোনো বোর্ডে অঙ্ক আসেনি। তবে এইবারই প্রথম যে আমরা হচ্ছে কি 2026 পেয়েছি হচ্ছে প্রথম যারা হচ্ছে আর্থিক বিবরণী থেকে 20 নম্বরের একটি সিকিউ আনসার করবে। অর্থাৎ তোমরা সেই মেইন বইয়ের অর্থাৎ কি বোর্ড বইয়ের থেকে বোর্ড বইয়ের উদাহরণ অধ্যায় 10-এর বোর্ড বইয়ের উদাহরণ 3, 4, 5
মনে রাখতে হবে যে 5 নাম্বার যে উদাহরণটা আছে ভাই, এটা সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এই উদাহরণটা করলে তোমার দশম অধ্যায় নিয়ে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। এই উদাহরণ 5টা করলে তোমার কি হবে, অনেক অঙ্ক তুমি এখান থেকে কমন পাবা। মাস্ট বি ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আচ্ছা, উদাহরণ 5-এর আমরা হয়তো অনেকবারই করেছি, তারপরও একবার লাস্ট পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই উদাহরণ 5 করবা। এরপর যে আমরা পরবর্তী যে অঙ্কটি করব সেটি হচ্ছে কি নিয়ে, অধ্যায় 10 নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 10 নিয়ে আমরা অঙ্ক করব, যেটা হচ্ছে কি স্টুডেন্টের মধ্যে হচ্ছে সব থেকে ডেঞ্জারাস অধ্যায় বা ভয়ঙ্কর অধ্যায় নিয়ে আমরা কি করেছি, গণ্য করেছি। দেখো ইতিমধ্যে হচ্ছে কি করেছি, আমরা একটি অঙ্ক তোমার জন্য সিলেকশন করে রেখেছি। আচ্ছা দেখো, অঙ্কটি হচ্ছে কি দশম অধ্যায়ের একটি অঙ্ক আমরা সিলেকশন করে রেখেছি। আশা করি এখানে যে এন্ট্রিগুলি আছে এই এন্ট্রিগুলির দ্বারা তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই সমস্যাগুলো হচ্ছে কি প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্টুডেন্টের জন্যই এই সমস্যাটা থাকে। সেটা হচ্ছে ভাই আমি দশম অধ্যায় পারি না, দশম অধ্যায় আমি কীভাবে করবো, এখানে 20 নম্বর লোকায়িত, এটা আমি কীভাবে করবো। আসলে দশম অধ্যায় নিয়ে এতটা হাইপার হওয়ার কিছু নেই। তুমি যদি ঠান্ডা মাথায় তোমার প্রশ্নটাকে আইডেন্টিফাই করতে পারো। দশম অধ্যায় হচ্ছে কি দেখো, একটা হচ্ছে কি বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর একটা হচ্ছে কি আর্থিক অবস্থা বিবরণী। অর্থাৎ এই তোমাকে তিনটে কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করার মধ্যে কি হতে হবে, তুমি 20 নাম্বার পেয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে 8 মার্কস, এখানে হচ্ছে 4 মার্কস, এটা হচ্ছে কত মার্কস, 8 মার্কস। অর্থাৎ মোট আমার কত মার্কস আসছে, 20 মার্কস। মনে রাখতে হবে যে বিশদা বিবরণী না পারলে পরের স্টেপে যেতে পারবা না। আর পরের স্টেপ অর্থাৎ কি মালিকানা সত্ত্ব বের না করলে আর্থিক অবস্থা বিবরণী তুমি করতে পারবা না। অর্থাৎ সম্পূর্ণটা সৃজনশীল করতে গেলে সবার কি করতে হবে, তোমাকে বিশদ আয় বিবরণীটা সমাধান করতে হবে। দেখো প্রথমে কে আসে, দেখো বিশদ আয় বিবরণী হচ্ছে শুরু করতেছি আমরা বিবরণ। আচ্ছা, বিশদ আয় বিবরণী। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে তোমাদের টাইমটাকে মাথায় রাখতে হবে। এবং প্রশ্ন পাওয়ার পর টাইমটাকে শুধু মাথায় রাখলেই হবে না, আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন এন্ট্রিটাকে বা কোন লেনদেনটাকে আমি কোন ঘরে নিয়ে যাব, মনে রাখতে হবে যে আমার ঘর কয়টা। বিশদা বিবরণীতে হচ্ছে একটা হচ্ছে নিট বিক্রয়, বিশদা বিবরণী শুরু হতে কি আসবে, নিট বিক্রয়। এরপর হচ্ছে কি আমার সেই নিট বিক্রয় হতে মোট মুনাফা আমি নির্ণয় করব। মোট মুনাফা থেকে আমি কি কোথায় যাব, পরিচালন ব্যয়তে আমি নিয়ে যাব। এবং পরিচালন ব্যয় হতে আমি কোথায় যাব, অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়কে বাদ দেওয়ার পরে আমার কি আসবে, নিট মুনাফা। এবং সেই নিট মুনাফাকে আমি কোথায় নিয়ে যাব, সেই নিট মুনাফাকে মালিকানা সত্ত্ব বিবরণীতে নিয়ে গিয়ে আমি কি করব, মালিকানা সত্ত্ব বিবরণী অর্থাৎ কি মালিকের সে প্রাপ্য হিসাবটা পাওয়ার পরে আমরা সেটাকে আর্থিক বিবরণীতে রূপান্তর করে যাব। আচ্ছা, বিশদ বিবরণীতে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এই অঙ্কটাকে আমরা কোথায় কোথায় কোন গড়ে নিয়ে যাব সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো প্রথমে কি আছে, উত্তোলন ও মূলধন, এই দুইটাই কি আমার মালিকানা সত্ত্ব বিবরণী। ওকে, তো আমরা হচ্ছে দশম অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। সেই ম্যাথটা হচ্ছে আমরা বুঝি বলতে হচ্ছে কি প্রশ্ন পাওয়ার পরে হচ্ছে হিসাব বিজ্ঞানের এই যে দশম অধ্যায়ে যে ম্যাথটি আছে সেটা তোমাকে অবশ্যই কি করতে হবে, কোনটা কোথায় বসে সেটা তোমাদের আগে থেকে আইডেন্টিফাই করতে হবে। মনে রাখতে হবে তুমি যদি আইডেন্টিফাইটা না করতে পারো তাহলে এই অধ্যায় থেকে তুমি সম্পূর্ণটা শেষ করতে পারবে না। সবার আগে প্রশ্নটাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রত্যেকটা লেনদেন বা প্রত্যেকটা এন্ট্রি তোমাকে পড়ে তোমাকে বুঝতে হবে যে কোথায় কোন ঘরে বসাবা। আচ্ছা, আমরা সর্বপ্রথম হচ্ছে আইডেন্টিফাই করি যে কি লিখে আছে। দেখো মজুদ পণ্য 1/1/24 বা 2024, সেটা হচ্ছে কি আমরা কি বুঝবো, যেটা আমার হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। কি পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য। সেটা কোথায় বসবে, আমার বিশদ আয় বিবরণীতে বসবে। কোথায় বসবে, বিশদ আয় বিবরণীতে বসবে, যেটাকে আমি হচ্ছে কি করেছি, বি দিয়ে একটা সাইন দিয়েছি। তারপরে বিশদ আয় বিবরণী কোন পাশে বসবে, বিক্রিত পণ্যের ব্যয়তে বসবে। তারপর মূলধন, দেখো মূলধন কি হবে, দেখো মূলধন কে দেয়, মূলধন অবশ্যই মালিক দেয়। তার মানে এটা কি আমার ও ই, অর্থাৎ কি মালিকানা সত্ত্বের গড়ে বসবে। তারপর হচ্ছে কি দেখো ক্রয় এবং বিক্রয় কি অবশ্যই আমার কিসে আসবে, বিশদ আয় বিবরণীতে আসবে। এটা আমার আয় এবং কি ব্যয়।
এরপর হচ্ছে দেখো ফেরত প্রধান, এটা কোথায় লেখা আছে? উভয় পাশেই লেখা আছে, অর্থাৎ একবার ক্রয় ফেরত, একবার হচ্ছে কি বিক্রয় ফেরত। অর্থাৎ তুমি ক্রয় থেকে একবার মাইনাস হবে, আবার হচ্ছে কি বিক্রয় থেকে আবার কি হবে মাইনাস হবে। তাহলে এটাও কি আসবে, কোথায় আসবে আমার বিশদ আয় বিবরণীতে। দেখো উত্তোলন, উত্তোলন আমার কে করে? মালিক করে। তাহলে হচ্ছে কি আসবে ও ই। তারপর দেখো বিবিধ দেনাদার এবং কি পাওনাদার। দেনাদার আমার জন্য কি সম্পদ, কি আমার জন্য চলতি সম্পদ, এবং পাওনাদার আমার জন্য কি চলতি দায়। অর্থাৎ ওর কাছ থেকে আমি টাকা পাবো আর ওকে আমার কি করতে হবে টাকা দিতে হবে। এ আমার সম্পদ, এ আমার হচ্ছে কি দায়। আর দুটাই কোথায় বসবে? আর্থিক বিবরণীতে বসবে, যেটাকে আমি এ হিসেবে সাইন দিয়েছি বা সিম্বল দিয়েছি। মজুরি, মজুরি আমার কি ব্যয়। মজুরি হচ্ছে কোথায় বসবে? বিশদায় বিবরণীতে বসবে। মনে রাখতে হবে যে সকল আয় এবং ব্যয়, সকল আয় এবং ব্যয় কোথায় বসবে? পরিচালন সকল আয় এবং ব্যয় কোথায় বসবে? বিশদ আয় বিবরণীতে বসবে। বিশদ আয় বিবরণীর কাজ কি? কোম্পানির সকল আয় এবং ব্যয় থেকে, আয় থেকে সকল আয় থেকে ব্যয়কে বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই কি আমার নিট মুনাফা। এই নিট মুনাফাটাকেই ধরিয়ে আমি কোথায় কী করব? এই নিট মুনাফাকে ধরিয়ে আমি হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক বিবরণী হচ্ছে কি সকল প্রকার সম্পদ এখন এবং সকল প্রকার দায়ের সম্মিলিত কি একটি চ্যাপ্টার। তারপর হচ্ছে কি দেখো বেতন, বেতন আমার কি আসবে? অবশ্যই সেটা আমার কি পরিচালন ব্যয় এবং সেটা বিশদায় বিবরণীতে আসবে। যাতায়াত, এটাও কি আমার অবশ্যই এক দৃষ্টিতে ব্যয় এবং সেটা কি ব্যয় পরিচালন ব্যয় বিশদায় বিবরণীতে আসবে। কমিশন, দেখো কমিশন কি লেখা আছে? কমিশন পেয়েছি নাকি দিয়েছি? কমিশন হচ্ছে পেয়েছি। দেখো কমিশন হচ্ছে কি আমি পেয়েছি, তার মানে কি অবশ্যই এটার জন্য কি আসবে আয় আসবে, অন্যান্য আয়তে আসবে। কিসে আসবে? অন্যান্য আয়তে আসবে। তার মানে কি আসবে বিশদায় বিবরণী। তারপর হচ্ছে কি দেখো ঋণের 6%। ঋণ হচ্ছে কি আমার জন্য দীর্ঘমেয়াদী একটি দায়, সেটি কোথায় আসবে? আর্থিক অবস্থা বিবরণীতে আসবে। পরিবহন, পরিবহন কি আমার ট্রান্সপোর্টেশন খরচ, এই খরচটা কি আসবে পরিচালন ব্যয়তে আসবে বিশদায় বিবরণী। মণিহারি, এটাও কি আমার ব্যয়। মণিহারি কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে এটা আমার কোথায় আসবে? বিশদায় বিবরণীতে আসবে পরিচালন ব্যয়তে। অনাদায়ী পাওনা, মনে রাখতে হবে দেনা এবং পাওনা কি? দেনা হচ্ছে আমার জন্য দায় আর পাওনা হচ্ছে কি আমার আমার জন্য সম্পদ। কি সম্পদ। তাহলে দেনা এবং পাওনা যদি সম্পদ এবং দায় হয়, তাহলে পাওনা হচ্ছে কি সম্পদ, যে সম্পদ আমি আর পাবো না, যে সম্পদ আমি আর পাবো না। এর আমরা কোথায় আসতেছি? বিশদায় বিবরণীতে আসতেছি, বিশদায় বিবরণীতে। আচ্ছা পরিবহন হচ্ছে কিসে আসবে? বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে আসবে। মণিহারও কি আসবে? বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে আসবে। অনাদায়ী পাওনা ছিল, অনাদায়ী পাওনা হচ্ছে কি সম্পদ। তো সম্পদ, যে সম্পদ আমরা আর পাবো না, যে সম্পদ আমরা আর পাবো না সেটা হচ্ছে কি আসবে আমার কুঋণ হিসেবে। কুঋণ হিসাবে কি আসবে? লিপিবদ্ধ হবে, কুঋণ হিসেবে লিপিবদ্ধ হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ কি এই কুঋণের যে ব্যয়টাকে, এই ব্যয়টাকে পরিশোধ করার জন্য বা কুঋণের যে ঝুঁকিটাকে, এই ঝুঁকিটাকে পরিশোধ করার জন্য আমি কি করব? আগে থেকে একটি সঞ্চিতি আমি তৈরি করে রাখবো, যেটার নাম হচ্ছে কি কুঋণ সঞ্চিতি। নাম কি? কুঋণ সঞ্চিতি, যেটা হচ্ছে আমার প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি। সেটা হচ্ছে কি প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি। এরপর হচ্ছে কি আসবাবপত্র, সেটা আমার কি সম্পদ। এবং হাতে নগদ, দেখো হাতে নগদ কি আমার জন্য চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। এ আর্থিক অবস্থা বিবরণী চলে যাবে। ব্যাংক জমাতিরিক্ত, এটা কি আমার জন্য মনে রাখো জমাতিরিক্ত, অর্থাৎ কি জমা যোগ অতিরিক্ত। অর্থাৎ জমার থেকে যখন তুমি অতিরিক্ত টাকা উত্তোলন করবা সেটা তোমার কি হবে জমাতিরিক্ত নামে, অর্থাৎ চলতি দায়। দেখো ব্যাংকের কাছ থেকে, ব্যাংক কি আমার কেউ পরিচিত বা কোনো আত্মীয়? অবশ্যই না। তাহলে আমি তার কাছ থেকে জমার বেশি টাকা উত্তোলন করার পারমিশন আমাকে কেন দেবে? সেটাকে আমাকে হচ্ছে কি করবে দায় হিসেবে কি করবে আমাকে পারমিশন দিবে। তারপরে তার মানে এটা আমার কি চলতি দায়, আর সেটা কোথায় বসবে? আর্থিক বিবরণীতে বসবে।
বিনিয়োগ, বিনিয়োগ বুঝি, বিনিয়োগ হচ্ছে কি কোনো ব্যবসায় বা কোনো প্রকল্পে টাকা ইনভেস্ট করা, কি করা, টাকা ইনভেস্ট করা। আচ্ছা, সেটি আমার কি জন্য আসবে, সেটি আমার ব্যবসায় সম্পদ হিসেবে আসবে, সেটি আমার ব্যবসায় সম্পদ হিসেবে আসবে আর্থিক বিনিয়োগতে, দীর্ঘমেয়াদী সম্পদ। তারপর হচ্ছে কি বিমা সালামি, কি আসবে, বিমা সালামি হচ্ছে আমার জন্য ব্যয়, সেটা হচ্ছে পরিচালন ব্যয়, যেটা আমি বিশদ বিমাতে লিখতে পারি। দেখো ডেলিভারি ভ্যান, সেটা আমি কি করেছি, ক্রয় করেছি, অর্থাৎ কি সম্পদ কিনেছি, সম্পদ কিনে কি কোথায় আসবে, আর্থিক বিনিয়োগতে আসবে। শিক্ষানবিশ ভাতা, মনে রাখতে হবে শিক্ষানবিশ ভাতা হচ্ছে কি আমার ব্যয়, আর স্যালামি হচ্ছে কি আমার, স্যালামি হচ্ছে আয়, ভাতা হচ্ছে কি ব্যয়। তারপরে প্রাপ্ত লভ্যাংশ, অর্থাৎ কি পেয়েছি আমি, আমি লাভ পেয়েছি কত টাকা, ৬,০০০ টাকা, সেটা আমার জন্য কি আসবে, আয়। আর আয় মানে কি, বিশদ আয় বিবরণী। সমাপনী মজুত পণ্য, দেখো কি লেখা আছে, সমাপনী মজুত পণ্য কত টাকা দেওয়া আছে, ২০,০০০ টাকা দেওয়া আছে, মূল্যায়িত হয়েছে। বিমা সালামি কি দেওয়া আছে, আচ্ছা মনে রাখতে হবে যে প্রত্যেকটি সমন্বয়ের কাজ কয়বার করে হবে, দুইবার করে হবে, কয়বার করে হবে, দুইবার করে হবে। তাহলে এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি কাজ করব, সমন্বয়ের কাজ করব। যে সমন্বয়ের কাজটা হচ্ছে কি সব থেকে বেশি আমাদের সমস্যা ক্রিয়েট করে, কি করে, সব থেকে বেশি আমাদের সমস্যা ক্রিয়েট করে। ফার্স্ট অফ অল দেখো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কয়বার আসবে, দেখো তো দুইবার কাজ মানে কি, এটি এক দৃষ্টিতে আমার চলতি সম্পদ, আবার অন্য দৃষ্টিতে হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় থেকে, বিক্রিত পণ্যের ব্যয় হতে আমি কি করবো, এটা কি মাইনাস করব, কি করব, মাইনাস করব। এরপরে দেখো তারপর কি লেখা আছে, বিমা সালামি ৩১/৩/২০২৫, ৩১/৩/২০২৫। আচ্ছা বিমা সালামি কোথায় দেওয়া আছে, দেখো এখান থেকে হচ্ছে কোথায় আছে দেখি আমরা, দেট কমিশন, ফেরত, ক্রয় বিক্রয়, নগদ, আচ্ছা কমিশন, ঋণ, কি লেখা আছে, বিমা সালামি। আচ্ছা দেখো বিমা সালামি কোথায় দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, আচ্ছা ২,০০০ টাকা দেওয়া আছে, বিমা সালামি কোথায় দেওয়া আছে, ২,০০০ টাকা দেওয়া আছে। আচ্ছা তো হচ্ছে কি বিমা সালামি ২,০০০ টাকা কত মাসের জন্য দেওয়া আছে, সেটাই ৩১/৩/২০২৫ জন্য দেওয়া আছে। আমার হিসাবকাল কত বছরের ভাই বলতো তো, ২০২৪, অর্থাৎ কি এক বছরের কি আমার হিসাবকাল, আমার হিসাবকাল কত বছরের, এক বছরের হবে। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে হিসাবকাল যেহেতু আমাদের এক বছরের, তাহলে আমরা এক বছরের কি দিয়েছি, আমরা বেশি টাকা প্রদান করেছি, বেশিটা কি করেছি আমি প্রদান করেছি, অর্থাৎ অগ্রিম প্রদান করেছি। অগ্রিম প্রদান মানে কি, অগ্রিম ব্যয় হচ্ছে আমার এক দৃষ্টিতে সম্পদ, আর যেহেতু আমি হচ্ছে হিসাবকালের টাকাটা আমি কি করব, নির্ণয় করব, অর্থাৎ কি যে বছর আমি, অর্থাৎ হিসাবকালের ভিতরের মধ্যে যতটুকু টাকা দিয়েছি ঠিক ততটুকু টাকা আমি কাউন্ট করব। অর্থাৎ প্রথমে দেখো আমি বিমা সালামি শুরু করেছি কবে, বিমা সালামি শুরু করেছি কবে, দেখি একটু আমার ভালো করে দেখি। বিমা সালামি হচ্ছে কি তথ্য দিয়েছি, ৩১/৩/২০২৫। তাহলে আমি বিমা করেছি কবে, মনে রাখতে হবে যে এক বছরের জন্য আমি বিমাটা করেছি, কত বছরের জন্য, এক বছরের জন্য। অর্থাৎ আমি ২০২৪ সালে বিমা করেছি, আর সেটা কোন মাস থেকে, মার্চ মাস থেকে, কোন মাস থেকে, মার্চ মাস থেকে। আচ্ছা তাহলে ২৫ সালের মার্চে গিয়ে শেষ হবে, কত সালের, ২৫ সালের মার্চে গিয়ে শেষ হবে। তাহলে ২৫ সালের মার্চে গিয়ে যদি শেষ হয়, তাহলে আমার এক বছরের অধিক কত আসে, দেখো ২০২৪ সালে মার্চ টু ডিসেম্বর কত মাস হয়, দেখো একটু ভালো করে, মার্চ থেকে ডিসেম্বর, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আচ্ছা মার্চ এপ্রিল মে জুন, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, কি ১০ মাস হয়, কত মাস হয়, ১০ মাস হয়। দেখো যেহেতু এখানে দেখো বিমা সালামিটা কি লেখা আছে, বিমা সালামিটা হচ্ছে ৩১/৩/২০২৫ লেখা আছে। তাহলে আমাদের দেখো হিসাবকাল কত বছর, হিসাবকাল হচ্ছে এক বছর। তার মানে আমি ঠিক ২৫ সালে গিয়ে আমার বিমার মেয়াদটা শেষ হয়েছে, কি শেষ হয়েছে, বিমার মেয়াদটা শেষ হয়েছে। অর্থাৎ আমি গত বছর মানে কি আমার হিসাবকাল কোন বছর, ২০২৪ সালে আমি আমার কোম্পানিতে বিমা করেছি।
দেখো এখানে কত মাস দেওয়া আছে, 3 মাস, মানে হচ্ছে কি মার্চ মাস দেওয়া আছে, তার আগের বছর শুরু করেছি, তাহলে কি মাস হবে, এপ্রিল মাস। অর্থাৎ আমি গত বছর 2024 সালের এপ্রিল মাসে আমি শুরু করেছি। কি করে শুরু করেছি, এপ্রিল মাসে আমি শুরু করেছি বিমার কার্যক্রম। তাহলে বিমাটা আমার লাস্ট কার্যকরিত হয়েছে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। কোন মাস পর্যন্ত, ডিসেম্বর মাস পর্যন্ত। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ কি 9 মাস। দেখো আমার 2024 সালের মধ্যে কত মাস কাউন্ট হয়েছে, 9 মাস কাউন্ট হয়েছে। আচ্ছা, যারা বুঝুনি তার জন্য আবার আমি রিপিট করতেছি। দেখো আমাদের ব্যবসায় আমরা কোনো কোম্পানিতে বা কোনো কিছুর উপরে আমরা কি করেছি, বীমা করিয়েছি। সেই বীমাটা আমরা কবে করেছি সেটার কোনো নির্দিষ্ট ডেট এখানে দেওয়া নেই। এই যে বীমা নামে লেখা আছে এখানে কি নাই, নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নেই। তবে আমার সমন্বয় লেখা আছে যে 31/3/2025 সালে কি হয়েছে, আমার বীমার মেয়াদ শেষ হয়েছে। তাহলে 31/3/2025 সাল পর্যন্ত আমাদের কি আছে, বীমার টাকা দিয়ে দেওয়া আছে। তাহলে আমি তার 1 বছর আগে কি করেছি, বীমার কার্যক্রমটা শুরু করেছি। যদি আমি 1 বছর আগে শুরু করি তাহলে মার্চের গত বছর কি হবে, এপ্রিলে, মানে মার্চে কি যদি শেষ হয় তাহলে গত বছর কি আসবে, এপ্রিল মাস আসবে। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর, মনে রাখতে হবে যে আমরা হিসাবকালের মধ্যে যতটুকু সময় আছে ঠিক ততটুকু সময় আমরা কি করব, হিসাব করব। এর বাইরে আমরা কি করব না, হিসাব করব না। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কত মাস আসে, এপ্রিল থেকে ডিসেম্বর হচ্ছে 9 মাস আসে। তাহলে আমরা এই 9 মাসের টাকা এখানে কাউন্ট করব, অতিরিক্ত টাকা আমরা কি করব না, কাউন্ট করব না। তাহলে হচ্ছে কি করবো, আমরা এখানে দেখো 2000-কে ভাগ দিব কত দিয়ে, 12 দিয়ে, কত দিয়ে, 12 দিয়ে ভাগ করব। কত আসে দেখি তো, 2000 ভাগ 12, আচ্ছা 166 টাকা আসে। কত টাকা আসে, 166 টাকা আসে। আচ্ছা এপ্রিল থেকে ডিসেম্বর মাস কত টাকা আসে, প্রত্যেক মাসে হচ্ছে 166 টাকা আছে। তাহলে গুণ করে দিই, তাহলে দেখো 9 দিয়ে গুণ করলে কত আসবে, 900 আর 6×9 = 54। আচ্ছা দেখো তাহলে আমাদের কত টাকা দেওয়া আছে, বিমা সালামি 2000 টাকা, আমার রেয়ামিলে কত টাকা আছে, 2000 টাকা। আর সেটা হচ্ছে কত মাসের জন্য দেওয়া আছে, সেটা অবশ্যই 12 মাসের জন্য দেওয়া আছে, 12 মাস। তাহলে এই 2000 টাকাকে আমি কি করব, ভাগ 12 দিয়ে ভাগ করব। তাহলে প্রতি মাসে কত টাকা আসে আমার, 166 টাকা আসে। তাহলে আমি অগ্রিম দিয়েছি কত মাসের, 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ কি দিয়েছি আমি, 3 মাসের টাকা অগ্রিম দিয়েছি। তাহলে 3 দিয়ে গুণ করলে আমার কত টাকা আসে, 500 টাকা আসে। কত টাকা আসে আমার, 500 টাকা আসে। অর্থাৎ এই 500 টাকা আমি কি করেছি, হিসাবকালের বাইরে প্রদান করেছি। কি করেছি, হিসাবকালের বাইরে প্রদান করেছি। অর্থাৎ আমার হিসাবকাল হচ্ছে 2024 সাল, আমি 2025 সালের আরও এক্সট্রা 3 মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই এক্সট্রা 3 মাসের মোট 500 টাকা আমি অগ্রিম প্রদান করেছি। যেহেতু আমি এখানে হচ্ছে কি করব, পরিচালন ব্যয় নির্ধারণ করব, তাহলে আমি হিসাবকালের মধ্যে যতটুকু টাকা আসবে ততটুকু টাকা আমি এখানে লিখব। অর্থাৎ আমার পরিচালন ব্যয়তে 2000 টাকা মাইনাস 500 টাকা। তাহলে আমার বিমা সালামিতে পরিচালন ব্যয়তে আমি কি লিখব, 1500 টাকা লিখব। কত লিখব, 1500 টাকা লিখব। পাশাপাশি এই 500 টাকা হচ্ছে যে কি হবে আমার, যেহেতু আমি এই টাকাটাকে আমি অগ্রিম দিয়েছি সেহেতু এটি আমার সম্পদ নামে কি হবে, লিপিবদ্ধ হবে। অর্থাৎ 500 টাকা হচ্ছে কি আমার সম্পদ। কি সম্পদ আসবে, এটি হচ্ছে আমার চলতি সম্পদ। তারপর দেখো কি হচ্ছে, পর্যন্ত জন্য 1 বছর মধ্যে পক্ষান্তরে মজুরি 500 টাকা বকেয়া আছে। দেখো বকেয়া থাকলে কি হবে, বকেয়া ব্যয় বকেয়া হচ্ছে কি, ব্যয় বকেয়া হচ্ছে আমার জন্য দায়। ব্যয় বকেয়া কি, আমার জন্য দায়। ব্যয় বকেয়া হচ্ছে কি, আমার জন্য দায়। এবং যেহেতু এটি বকেয়া আছে সেহেতু এটি কি আমার জন্য দায়। এবং যেহেতু আমার জন্য এই ব্যয়টি বকেয়া আছে, সেই ব্যয়টি ব্যয়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ মজুরির যে বেতনটি লেখা আছে সেই মজুরির সাথে কি করতে হবে, আমার মজুরির সাথে আমি এই বকেয়াটাকে যোগ করতে হবে। মজুরির সাথে বকেয়া যোগ করতে হবে। এবং এই বকেয়ার এই 500 টাকা কোথায় নিব, আমরা চলতি দায়িত্বে লিখব। বকেয়ার এই 500 টাকা চলতি
দায়তে লিখব। বিবিধ দেনাদার দেখো 1900 টাকা আদায়যোগ্য নয়, কি বলা হয়েছে? বিবিধ দেনাদার 1900 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ কি আমার নতুন কুরিন, কি কুরিন? নতুন কুরিন, অর্থাৎ সমন্বয়ে যে কুরিন থাকবে সেটাকে আমরা নতুন কুরিন নামে অভিহিত করতে পারি, বা সমাপনী কুরিন নামেও লিখতে পারি। নতুন কুরিন না লিখে কি করতে পারি এখানে? সমাপনী কুরিন। 1900 টাকা আদায়যোগ্য নয়, আদায়যোগ্য নয়। দেখো এখানে দেনাদার কত টাকা আসতেছে? আচ্ছা, এটাকে আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে কি, আমরা হচ্ছে ফার্স্ট আমরা রাফের মতো করে হিসাব করে নিই যে নতুন কুরিন কত টাকা। দেখো এখানে কি লেখা আছে দেখি আমরা, নতুন কুরিন এখানে 1900 টাকা। আচ্ছা, তারপরে এই 1900 টাকা আমি কি পাবো না, আমি আর আদায়যোগ্য নয়। আমার দেনাদার কত টাকা ছিল? আমার দেনাদার ছিল হচ্ছে 21,900 টাকা। কত টাকা ছিল? 21,900 টাকা। আচ্ছা, আমার অনাদায়ী পাওনা ছিল, অর্থাৎ কি পুরাতন কুরিন কত টাকা ছিল দেখি তো আমরা। পুরাতন কুরিন হচ্ছে কত টাকা ছিল? 1200 টাকা ছিল। কত টাকা ছিল? 1200 টাকা ছিল। দেখো এখানে কি বলা হয়েছে? বিবিধ বিবিধ দেনাদার 1900 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ আমার এখানে দেনাদার কত টাকা ছিল দেখি তো আমরা স্যার। 21,900 টাকা। কত টাকা? 21,900 টাকা। অর্থাৎ 21,900 টাকা থেকে আমি এই 1900 টাকা কি আর আমি আর পাবো না। কি পাবো না? 1900 টাকা পাবো না। তাহলে হচ্ছে 21,900 টাকা থেকে 21,900 টাকা থেকে যদি 1900 টাকা আমি বাদ দিই তাহলে কত টাকা থাকে? 20,000 টাকা। আচ্ছা, 20,000 টাকার পাওয়ার পরে এখানে কি বলা হয়েছে? অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। কি করতে হবে? 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। অর্থাৎ এই 20%-এর উপর আমি 5% যদি আমি করি তাহলে কত আসবে আমার? 1,000 টাকা। কত টাকা? তার মানে এটা হচ্ছে কি আমার সমাপনী কুরিন সঞ্চিতি। কত টাকা আসছে? 1,000 টাকা আসছে। পাশাপাশি সমাপনী কুরিন সঞ্চিতি, এবার হচ্ছে কি দেখবো আমরা প্রারম্ভিক কুরিন সঞ্চিতি। দেখো এই প্রারম্ভিক কুরিন সঞ্চিতি দেওয়ার জন্য অনাদায়ী পাওনা আছে কত টাকা আমার? 1200 টাকা। আর আমার ফান্ডে, অর্থাৎ কি প্রারম্ভিক যে ফান্ড ছিল সেখানে কত টাকা আছে? 1100 টাকা। অর্থাৎ এই ফান্ডের টাকা তাহলে কত আছে দেখো, আমার পুরাতন কুরিন ছিল হচ্ছে 1200 টাকা। সেই 1200 টাকা থেকে হচ্ছে কি করেছি আমি প্রারম্ভিক কুরিন সঞ্চিতির দ্বারা 1100 টাকা পরিশোধ করার পরে আমার কত টাকা আছে? আরো 100 টাকা কি আছে আমার? এখনো 100 টাকা বাকি আছে। সেই 100 কি করবো আমরা? যোগ করব। যোগ প্রারম্ভিক কুরিন কত হলো? 1100 টাকা। তাহলে আমাদের কি হচ্ছে? কুরিনের কাজটি শেষ হয়ে যাচ্ছে। তারপর দেখো ঋণের উপর 6 মাসের এবং বিনিয়োগের উপর পূর্ণ বছরের সুদ দেওয়া, সুদ বকেয়া আছে। ঋণটা আমরা কবে নিয়েছি দেখি তো আমরা। ঋণ আমরা নিয়েছি কবে? জুলাই মাসে। কোন মাসে নিয়েছি? জুলাই মাসে নিয়েছি। অর্থাৎ কি জুলাই মাসে যদি নিয়ে থাকি তাহলে ঋণের উপর যে 15,000 টাকা আছে সে 15,000 টাকা যে 6% যে সুদটা আছে সেটা কি করতে হবে? আমরা একটু ক্যালকুলেটর কাউন্ট করে দেখি তো কত টাকা আসে। ঋণের উপর হচ্ছে 15,000 টাকা আমরা ঋণ নিয়েছি, 15,000 টাকা ইন্টু 6%, অর্থাৎ ঋণের উপর যে 6% যে মেয়াদটা আছে, ঋণের সুদ কত পার্সেন্ট? 6%। 15,000 টাকার 6%, আচ্ছা 15,000 টাকা 6% করলে হচ্ছে 900 টাকা আসে। কিন্তু এই 900 টাকা হচ্ছে কি সম্পূর্ণ বছরের, কিন্তু এখানে কি বলা হয়েছে? ঋণের উপর 6 মাসের সুদ। তো সম্পূর্ণ বলতে হচ্ছে 6 মাস বলতে হচ্ছে কি বছরের অর্ধেক। এটাকে 2 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? বছরের অর্ধেকটার মান পেয়ে যাব। 900-কে 2 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? বছরের অর্ধেক মানটা আমি পেয়ে যাব 450 টাকা। কত টাকা? 450 টাকা। তারপরে বিনিয়োগের উপর পূর্ণ বছরের সুদ বকেয়া আছে। বিনিয়োগ করেছি দেখো, অর্থাৎ কি সম্পূর্ণ বছর কত টাকা আছে বিনিয়োগে? 50,000 টাকা আমি বিনিয়োগ করেছি। তাহলে হচ্ছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কত টাকা আসে দেখি? 12%। কত টাকা? 50,000 টাকার। তাহলে 50,000 টাকার 12% করলে কত আসে? 6,000 টাকা। আচ্ছা, এই সুদটা আমার এক দৃষ্টিতে কি হয়েছে? এক দৃষ্টিতে হচ্ছে আয় হয়েছে, এবং অন্য দৃষ্টিতে কি হয়েছে? যে তোমার এটি আমার হচ্ছে কি বিনিয়োগের সুদ বকেয়া আছে, অর্থাৎ কি আয় বকেয়া।
আবার কি তুমি তোমার আয়টাকে এখনো আদায় করোনি, ঠিক আছে? তো আয় বকে থাকলে কি হবে, এটা তোমার প্রাপ্য হিসাবে অর্থাৎ কি চলতি সম্পদে যাবে, প্রাপ্য হিসাবে চলতি সম্পদে যাবে। আর ঋণের যে সুদটা আছে সেই ঋণের সুদটা কি হবে, একবার হচ্ছে চলতির দায়তে আসবে, ঋণের সুদ হচ্ছে চলতির দায়। আমি আবার ক্লিয়ার করে বলতেছি যে ঋণের সুদ সুদ চলতির দায় এবং হচ্ছে কি পরিচালন ব্যয়, সরি অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়। আচ্ছা, তার মানে কি হলো, এখন আমাদের কি হলো, প্রত্যেকটা সমন্বয়ের কাজ শেষ হয়ে গেল। ওকে, এই অঙ্ক দ্বারা হচ্ছে আমরা কি করেছি, আমরা প্রত্যেকটি সমন্বয় প্রত্যেকটা এন্ট্রির কাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। দেখো, তো আমাদের এই অঙ্কের আচ্ছা উত্তর মানটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? যে আমাদের বসানোর পর কি উত্তর হবে সেটা আমরা দেখে নিই। যেখানে কি কি করেছে দেখো, বিক্রয় লিখেছে 65,900 টাকা, বিক্রয় থেকে কি দিয়েছে, বাদ ফেরত দিয়েছে 900 টাকা। কত টাকা আসছে, 65,000 টাকা আসছে। তারপর স্যার নিট বিক্রয়, এটা আমাদের কি আসছে, আমাদের নিট বিক্রয় নির্ণয় হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয় কি আসবে, নিট বিক্রয় বের করার পর তোমাদের মধ্যে কি আসবে, বিক্রিত পণ্যের ব্যয়টাকে নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি, প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে শুরু হবে। তারপর হচ্ছে কি ক্রয় আসবে, ক্রয় থেকে ক্রয় ফেরতটাকে বাদ দিতে হবে। এরপর হচ্ছে আমাদের কি আসবে, মজুরি। মজুরি বলতে আমরা কি বলছি, কারখানায় উৎপাদিত পণ্যের যারা কাজ করে, কারখানায় যারা কাজ করে তারা হচ্ছে কি আমার শ্রমিক। তো এই শ্রমিককে আমরা কি দেওয়া হয়, শ্রমিককে বেতন দেওয়া হয় না, কি দেওয়া হয়, মজুরি দেওয়া হয়। তাই শ্রমিকের বেতনটা হচ্ছে কি মজুরি হিসাবে আসবে কোথায়, বিক্রিত পণ্যের ব্যয়তে আসবে। তারপর হচ্ছে যোগ বকেয়া, অর্থাৎ আমার সমন্বয়ে যে বকেয়াটা ছিল সেই সমন্বয় বকেয়াটা কোথায় আসবে, মজুরির সাথে যোগ করতে আসবে। তারপরে পরিবহন, পরিবহনে কি আসবে, পরিবহনের কি আছে, পরিবহন আমরা গণনা করে কি দিয়েছি, আমরা এখানে 14,000 টাকা লিখেছি এবং কি আসবে, সমাপনী মজুত পণ্য। সেখানে বিক্রিত পণ্যের ব্যয় হতে টোটাল খরচ হতে এটা বিয়োগ করে দিয়ে কি করবো, আমরা মোট টাকাটা নির্ণয় করব। তার মানে আমাদের মোট মুনাফা কত টাকা আসছে, 11,000 টাকা। কত টাকা আসছে, 11,000 টাকা। এরপর মোট মুনাফা বের করার পরে আমরা এখন কোথায় যাব, এখন আমরা হচ্ছে পরিচালন ব্যয়তে যাব। কোথায় যাব, পরিচালন ব্যয়তে। মোট মুনাফা নির্ণয় করার পর কোম্পানি কি করবে, তার পরিচালন ব্যয় নির্ণয় করবে। সেটা প্রথমে কি আসবে, বেতন। তারপর কি আসবে দেখো, যাতায়াত। তারপর হচ্ছে কি কমিশন প্রধান। তারপর হচ্ছে কি মণিহারি। এরপর হচ্ছে সমাপনী অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমরা নির্ণয় করেছিলাম। কত টাকা আসছে, 1,000 টাকা আসছে। আর প্রারম্ভিক করিন অনাদায়ী সঞ্চিতির পাওনা সঞ্চিতির ঘাটতি কত টাকা আসছে, 2,000 টাকা আসছে। আচ্ছা, যোগ। এরপর হচ্ছে কি দেখো, বিমা সালামি কি আসবে, বিমা সালামি যেটা হচ্ছে 2,000 টাকা থেকে কি করেছি আমি 500 টাকা বিয়োগ করে, যেটা আমরা বুঝিয়েছিলাম সেটা আসবে কি 1,500 টাকা। অগ্রিম বাদ দিয়েছি। তারপরে পরিচালন ক্ষতির পরে আমাদের কি আছে দেখো, যেহেতু আমাদের ফিগারটা হচ্ছে মাইনাস ফিগারে আসছে, তার মানে কি আমাদের পরিচালন ক্ষতি হয়েছে, কি হয়েছে, পরিচালন ক্ষতি হয়েছে। এরপর অন্যান্য আয়, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন টাকা লিখেছি আমি। তারপর হচ্ছে কি বিনিয়োগের সুদ, সেটা আমি কি ছিল সমন্বয় কার্যকাজ ছিল, সেই কাজটা আমরা করেছি, প্রাপ্ত লভ্যাংশ করেছি। তারপরে অন্যান্য ব্যয়, দেখো অন্যান্য ব্যয়তে কি আসতেছে দেখো, শিক্ষানবিশ ভাতা আসতেছে, ঋণের সুদ আসতেছে, দেখো ঋণের সুদ। এরপর হচ্ছে কি এই ব্যয়গুলোকে একসাথে যোগ করে আমরা ব্যয়টাকে বিয়োগ করেছে। দেখো লাস্টে কি আসছে, আমাদের প্লাস ফিগারে আসছে। দ্যাট মিনস কি আমার কি হচ্ছে, নিট মুনাফা। যদি আমার এটা হচ্ছে মাইনাস ফিগারে আসতো তাহলে কি হতো, নিট ক্ষতি আসতো। এরপর এই যে নিট মুনাফা দিয়ে আমরা কোথায় নিয়ে যাব, নিট মুনাফাকে আমরা মালিকানা সত্ত্বের সাথে নিয়ে যোগ করে দেব। যোগ করলে কি আসবে, আমাকে যোগ করলে হচ্ছে যোগ করার পরে উত্তোলনটাকে বাদ দিয়ে আমার সমাপনী মালিকানা সত্ত্ব আসবে। কি আসবে, সমাপনী মালিকানা সত্ত্ব আসবে। এরপর এই অঙ্কে কি করে হচ্ছে দেখো, স্থায়ী সম্পদ কি করে হচ্ছে, স্থায়ী সম্পদ হচ্ছে কি আসবে, আসবাবপত্র, ডেলিভারি ভ্যান। তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগ। তারপর হচ্ছে কি 12% বিনিয়োগটা আসবে 1 তারিখ 1/1/2024। তারপর হচ্ছে কি চলতি সম্পদ আসবে হাতে নগদ, বিবিধ দেনাদার,
বাদ হতে কি করতে হবে, সমাপনী অনাদায়ী পাওনাটা বাদ দিতে হবে, এরপর সমাপনী অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর কি আসবে, সমাপনী মজুত পণ্য যোগ করতে হবে, অগ্রিম বীমা সালামি যোগ করতে হবে, বিনিয়োগে অনাদায়ী সুদ যোগ করতে হবে, তাহলে মোট টাকাটা আমার আসতেছে। এরপর মোট চলতি সম্পদ থেকে কি করতে হবে, এখন মোট দায়ের এবং মোট মালিকানা সত্ত্বটাকে আমি কাউন্ট করতে হবে। অর্থাৎ মালিকানা সত্ত্ব হচ্ছে কত টাকা আসছে আমার গত পেজে, আমরা কত টাকা আসছে দেখিনি আমরা। মোট মালিকানা সত্ত্ব আসছে 96,650 থেকে হচ্ছে কি করবো আমরা, দায়ের 5 টাকা করবো, দীর্ঘমেয়াদী দায় থেকে আসবে ঋণ আসবে, দীর্ঘমেয়াদী দায়টা করার পরে হচ্ছে দেখো দীর্ঘমেয়াদী দায়ের পর কি কি আসছে দেখো, আচ্ছা দীর্ঘমেয়াদী দায়, এরপর দেখো চলতি দায়, এরপর কি আসবে চলতি দায়, বিবিধ পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, ঋণের বকেয়া সুদ, বকেয়া মজুরি, সবগুলোকে একসাথে যোগ করে মালিকানা সত্ত্বের সাথে যোগ করে এটার মোট কত টাকা আসছে দেখো, 1,42,600 টাকা। কত টাকা আসছে, 1,42,600 টাকা। এভাবে আমরা আর্থিক অবস্থা বিবরণীটা করতে পারবো। আর্থিক অবস্থা বিবরণীটা করার পরে বা করার সময় আমরা প্রশ্নটাকে বারবার অ্যানালাইজ করবো যে আমি কি কাজ করতেছি, আমি কতটুকু জানি এবং কতটুকু আমি করতে পারবো, অর্থাৎ হিসাবে পাশগুলি বা হিসাবে পক্ষগুলিকে সঠিক জায়গায় বসাতে পারলেই তোমার আর্থিক বিবরণী মিলে যাবে। এছাড়াও যদি দুই পক্ষ না মিলে তাও সমস্যা নেই, সেক্ষেত্রে হচ্ছে আমি কী করবো, অনিশ্চিত হিসাব দিয়ে দুই পক্ষ মিলিয়ে দেব। এক্ষেত্রে আমাদের টেনশন হওয়ার দরকার নেই যে আমার অঙ্কটা ভুল হয়েছে, তবে বোর্ড এক্সামগুলোতে অনিশ্চিত হিসাবটা খুব কমই আসে, এই ধরনের লেনদেনই কি আসে, বেশিরভাগ আসে। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের হচ্ছে কুড়িন যে কাজটা দেওয়া আছে দেখো, কুড়িনের যে কাজটা দেওয়া ছিল, কি কাজ দেওয়া আছে দেখো, এখানে কি লেখা আছে যে বিবিধ দেনাদারের 1,900 টাকা আদায়যোগ্য নয়। অর্থাৎ কি আমার নতুন করে কি হচ্ছে দেখো, নতুন করে বছর শেষে জানা গেল এই যে আমি 1,900 টাকা আমি আর কি পাবো না, দেনাদারের কাছ হতে আমি আর এই 1,900 টাকা আদায় করতে পারবো না। দেখো দেনাদার আমার কত টাকা ছিল, এই দেনাদার আমার কত টাকা ছিল, 21,900 টাকা ছিল। আচ্ছা এই টাকা হতে আমাকে, অর্থাৎ কি দেনাদারের যে টাকাটা দেওয়া হয় না সেটাই কি আমার কুড়িন, তাহলে এখানে এখানে কুড়িন কত, নতুন কুড়িন কত আমার 1,900 টাকা, যে এই টাকা আমি কি পাবো না, আমি আর পাবো না। আচ্ছা তাহলে এখান থেকে তাহলে মোট দেনাদার কত আসতেছে, তাহলে নিট দেনাদার কত আসতেছে, নিট দেনাদার আসতেছে হচ্ছে আমার 20,000 টাকা। কত টাকা আসতেছে, 20,000 টাকা। আচ্ছা নিট দেনাদার হচ্ছে কত টাকা, 20,000 টাকা, বা নিট দেনাদার নাও লিখতে পারি, নিট দেনাদার না লিখে আমরা এখানে 20,000 টাকা আসছে। তাহলে আজকে কি এই দেনাদার কাছ থেকে এখন আদায়যোগ্য কত টাকা, 20,000 টাকা হচ্ছে আমার আদায়যোগ্য। এই 20,000 টাকার মধ্যে আমার কি করতে হবে, 5%, দেখো কি বলা হচ্ছে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে, কি করতে হবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে। 20,000 টাকার 5% হচ্ছে কত টাকা, 1,000 টাকা। কত টাকা আসতেছে, এই 1,000 টাকা হচ্ছে কি আমার সমাপনী কুড়িন, সমাপনী কুড়িন সঞ্চিতি, কি আসতেছে সমাপনী কুড়িন সঞ্চিতি। আচ্ছা এরপর হচ্ছে কি প্রারম্ভিক কুড়িন, দেখো আরেকটা কি আছে প্রারম্ভিক কাজ, এই প্রারম্ভিক কাজটা কিভাবে করতে হবে আমার দেখো তো, প্রারম্ভিক কাজে দেখো কি বলা হয়েছে, এখানে দেখো রেয়ামিল আমার কি দেওয়া আছে, রেয়ামিল অনাদায়ী পাওনা, অর্থাৎ কি আমি আর পাবো না, কত টাকা পাবো না, 1,200 টাকা আমি আর পাবো না। সেটার পাশাপাশি এখন নতুন করে কত হয়েছে, 1,900 টাকা যোগ হয়েছে, যে নতুন করে 1,900 টাকাও কি পাবো না, আমি আর পাবো না। তাহলে মোট কত টাকা হলো, মোট হচ্ছে আমার হচ্ছে 3,100 টাকা। তাহলে 3,100 টাকা আমি কি পাবো না, 3,100 টাকা হচ্ছে মোট কুড়িন, কি কুড়িন আমার হচ্ছে মোট কুড়িন। এই মোট কুড়িন হতে আমি কি করবো এখন, এই যে আমার পুরাতন ফান্ডে যে টাকা জমানো ছিল, পুরাতন ফান্ডে যে টাকা জমানো ছিল সেই ফান্ড হতে আমি টাকাটা রিকভারি করার ট্রাই করবো, যে দিয়ে দিলাম আমি, দিয়ে দেওয়ার পরও এখনো কত টাকা বাকি থাকে, এখনো 2,000 টাকা বাকি থাকে, যেটা আমি কি লিখবো, যে যোগ প্রারম্ভিক কুড়িন, যে আমাকে কি করতে হবে, এখনো 2,000 টাকার কুড়িন বকেয়া রয়েছে বা পরিশোধ করতে হবে। এই হচ্ছে কুড়িনের কাজটা। আমাদের সম্পূর্ণ অধ্যায় কি হলো, সম্পূর্ণ অধ্যায় শেষ হলো।